ওকে, আমাদের গত ক্লাস হচ্ছে পড়াশোনার প্রথম ক্লাস ছিল। যদিও এমনি নাম্বারের সিরিয়াল এটা দ্বিতীয় ক্লাস, এই জন্য আমি ওরিয়েন্টেশন ক্লাসটাকে কিন্তু 0 0 দিয়ে মার্ক করছি। হয়তো কেউ দেখছে। তো সেখানে আমরা শিখছিলাম হচ্ছে গুণগত রসায়নের একেবারে বেসিক জিনিস। পদার্থ দুই রকম, মৌলিক এবং যৌগিক। এইখানে ডেফিনেশন বলছিলাম, যাকে ভাঙলে অন্য নতুন কিছু পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক। এবং যৌগিক মানে হচ্ছে ভাঙলে নতুন কিছু পাওয়া যাবে। মৌলিক পদার্থের স্ট্রাকচারাল ইউনিট হইতেছে পরমাণু, আর যৌগিক পদার্থের স্ট্রাকচারাল ইউনিট হইতেছে অণু। আবার অণু দুই রকম, মৌলিক অণু, যৌগিক অণু। একই টাইপের পরমাণু মিলে যদি অণু তৈরি হয় তাহলে মৌলিক অণু, আর ভিন্ন টাইপের পরমাণু মিলে যদি তৈরি হয় তাহলে আমরা সেটাকে যৌগিক অণু বলি। এরপরে বলছিলাম প্রতীক এবং সংকেত। নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক, আর সংকেত কিছু তথ্যবহুল হয়, সংকেত কিছু সিগনিফিকেন্স ক্যারি করে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা শুরু করছিলাম হচ্ছে পরমাণুর কণিকা। ওকে, আদনান জিজ্ঞেস করছে ভাই কতগুলো লেকচার হতে পারে, ধরে নাও আনুমানিক 15টা। এরপরে হচ্ছে মূল কণিকা কয় রকম? 3 রকম: স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা হচ্ছে যেগুলো সব পরমাণুতে সব সময় থাকে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে স্থায়ী মূল কণিকা, যার মধ্যে আমরা বলছিলাম যে এখানে আসলে হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। অস্থায়ী মূল কণিকা কিছু পরমাণুতে ক্ষণস্থায়ীভাবে থাকে। পজিট্রন, নিউট্রিনো, মেসন এগুলো অস্থায়ী মূল কণিকা। আর কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণা আর হচ্ছে ডিউটেরান কণা, এগুলো কম্পোজিট কণিকা। এরপরে বলছিলাম ইলেকট্রন আবিষ্কার করেন কে? জেমস জয় থমসন। মানে হচ্ছে জে জে থমসন। কত সালে? 1897 সালে, আমার জন্মের ঠিক 100 বছর আগে। এবং হচ্ছে ইলেকট্রন কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে সে আবিষ্কার করে? ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। ওকে, এখান থেকে একটা মজার জিনিস মনে হলো। গত আহ শনিবারে বুঝছো আমার একটা টেস্ট ছিল আর কি, মেডিকেল টেস্ট। তো সেইখানে একটা দেখানো, একটা মেডিকেলের একটা ফর্ম ছিল। তো ওইখানে হচ্ছে লেখা ছিল যে আমার বয়স কত আর আমাকে দেখে কত মনে হয়। এটা লিখবে আসলে মেডিকেল অফিসার। মেডিকেল অফিসার মানে হচ্ছে উনি লিখবে যে আমার বয়স হচ্ছে আসলে এত এবং আমাকে দেখে মনে হয় এত। তো পরে হচ্ছে আমার আহ, তো এখানে লিখতেছিল, তো মেডিকেল অফিসার আসে নাই, সে নাকি বগুড়া চলে গেছে, সরকারি মেডিকেলের ডাক্তার। তো তো বলছে আপনারা নিজেরা লিখে দেন। তো আমি চিন্তা করছি আমি কত লিখবো, বয়স লিখলাম 26। না, 97 হচ্ছে জুলাইতে, এখনো 27 হয়নি। তাসফিরা আফরোজ, 27 এখনো হয়নি। এখনো 26 বছর 5 মাস না 6 মাস জানি চলে আর কি। তো যাই হোক, তা আমি লিখে দিলাম বয়স হচ্ছে 26, দেখে মনে হয় ও 26। পরে আমি সাবমিট করছি। সাবমিট করে উনি আমার দিকে তাকায় আছে। তাই বলতেছে আপনারা দেখে কোনোভাবে 26 মনে হয়? আমি বলছি যেটা রিয়েল সেটাই লিখলাম। বলছে না, আপনি লিখবেন দেখে মনে হয় 24 বা 23, এরকম কিছু একটা লিখবেন। তো যাই হোক, এরপরে বলছিলাম ইলেকট্রনের সিম্বল হচ্ছে -1 0, অথবা এভাবে সিম্বলাইজ করা হয়। প্রকৃত চার্জের মান দেখলাম। কুলম্ব হচ্ছে এসআই ইউনিটে, আর ইএসইউ হচ্ছে সিজিএস ইউনিটে। আর আপেক্ষিক চার্জের মান -1। তারপরে বলছিলাম চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন মানে হইতেছে কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণগুণিতক হবে, একেবারে হচ্ছে পজিটিভ ইন্টিজারের মাল্টিপ্লাই হবে, সেটাকে বলা হয় হইতেছে চার্জের কোয়ান্টায়ন। মানে কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের ফ্র্যাকশন হতে পারবে না। এরপরে ভর দেখছি গ্রামে কত কেজিতে এত। তারপরে প্রোটন। প্রোটন হচ্ছে কে আবিষ্কার করছে? রাদারফোর্ড। এই প্রোটন কই গেল? এসে গেছে। কত সালে? 1911 সালে। তোমাদের কি মনে আছে কি না যে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করছে কে? মোসলে, মনে আছে? 1913 সালে। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই যে তোমরা যখন 9 10 পর্যায় সারণী পড়তা, তখন পড়ছিলা যে হচ্ছে পারমাণবিক সংখ্যা আসলে পর্যায় সারণীর মূল ভিত্তি, পারমাণবিক ভর না। মোসলে 1913 সালে আবিষ্কার করছিল। দেন আমরা দেখলাম হচ্ছে প্রোটনের সিম্বল, এটাকেও প্রোটন বলা হয়, এটাকেও প্রোটন বলা হয়। চার্জের মান ইলেকট্রনের চার্জের মানের সমান, এবং সেটা হচ্ছে পজিটিভলি চার্জড। আর প্রোটন পরমাণুর পরিচয় বহন করে। আর নিউট্রন হচ্ছে জেমস চ্যাডউইক 1932 সালে আবিষ্কার করে। 3টা মূল কণিকার মধ্যে সব থেকে পরে আবিষ্কৃত হয় হচ্ছে নিউট্রন। আর তারপরে দেখলাম হচ্ছে এই 3টা একত্রে। এরপর তোমাদেরকে দেখাইছিলাম ইলেকট্রনের চার্জ কেমনে বের করে। একটা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি সিলভার থেকে 1 মোল সিলভার জমা হইতে 1 মোল ইলেকট্রন লাগে। স্বাভাবিক। আবার ওইখানে আমরা পরীক্ষা করে দেখতে পাইছি ওইখানে চার্জের মান লাগে হচ্ছে 96,500। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি 96,500 কুলম্ব চার্জ মানে হচ্ছে 1 মোল ইলেকট্রন। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন ক্যারি করে 96,500 কুলম্ব চার্জ। তাহলে একটা ইলেকট্রন ক্যারি করে কত, সেটা বের করে ফেলছিলাম। ওকে, এটা শেষের দিকে ছিল। আর তারপর ইলেকট্রনের ভর নির্ণয়ের ক্ষেত্রে কি দেখাইছিলাম যে থমসন ওনার মানে পরীক্ষার মাধ্যমে চার্জ বাই ভর এটার একটা রেশিও বের করছিল। সেই মানটা হচ্ছে কুলম্ব পার গ্রাম। এখন আমি যদি হচ্ছে চার্জ বাই ভর এই মানটা জানি, তো আমি যদি চার্জের মানটাকে ভর, চার্জ বাই ভরকে দিয়ে ভাগ করি, তাহলে শুধু ভরটা পাওয়া যায়। এবার আমরা কিছু প্রশ্ন সলভ করি, দেখি কতদূর কি শিখছো। এই রংটা তো নিব না, খ্যাত লাগে অনেক।
এই যে আমি যে হচ্ছে ইয়াটা নেই, কি বলে হচ্ছে স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা কাট কাট কাটের মতো ভাল লাগে না দেখতে অনেক? মানে একেবারে হচ্ছে নর্মাল প্লেন ব্ল্যাক থেকে হচ্ছে আমার মনে হয় এইখানে যেটা তোমরা স্লাইড নোটটা দেখছো না সবাই, এটা বোধহয় বেশি ভাল লাগে। মানে আমার কাছে ভাল লাগে যে পেছনে একটু হালকা উড টাইপের ব্যাকগ্রাউন্ড, তার উপরে নীল কলম দিয়ে লেখা, বেশ ভালোই লাগে। প্রিমিয়াম প্রিমিয়াম লাগে, হ্যাঁ হ্যাঁ সেটা। আচ্ছা, প্রথম প্রশ্ন। সালফার ডাই অক্সাইডের মোট ইলেকট্রন ও যোজন ইলেকট্রন সংখ্যা, এই হচ্ছে প্রশ্ন। সালফার ডাই অক্সাইড, প্রশ্ন হচ্ছে এখানে মোট ইলেকট্রন সংখ্যা কত আর এখানে যোজন ইলেকট্রন সংখ্যা কত, এই হচ্ছে প্রশ্ন। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তো যদি আমরা মোট ইলেকট্রন বের করি, ধরো যে মোট ইলেকট্রন বের করছি, সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16, তাই না? তাহলে সালফার থেকে মোট কতগুলো ইলেকট্রন আসে? 16টা ইলেকট্রন আসে। তাহলে সালফার থেকে আসে 16, আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 8 করে। তাহলে 8 দুগুণা কত? অক্সিজেন 16। তাহলে যোগ করলে কত হয়? যোগ করলে হয় 32। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্নের আনসার। এবার দেখি যোজন ইলেকট্রন কত, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে নাও। যোজনী ইলেকট্রন মানে হচ্ছে কোন একটা পরমাণুতে শেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে, ভ্যালান্স ইলেকট্রন বলা হয়। ভ্যালান্সড ইলেকট্রন মানে শেষ শক্তি স্তরে, আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে। এখন সালফার হচ্ছে 16-এ, অক্সিজেনও 16। গ্রুপ 16-এ যারা থাকে তাদের শেষে ইলেকট্রন থাকে 6টা। তাহলে আমরা বলতে পারি সালফারের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা। দেখো বুঝো কিনা। যেহেতু 16, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন 6টা, কারণ আমরা ছোটবেলা থেকে শিখে আসছি 16-এর শেষে 6টা করে ইলেকট্রন থাকে। আর অক্সিজেনও কিন্তু 16। তো অক্সিজেন যদি 16 হয় তাহলে সেখানেও কয়টা? 6টা। কিন্তু অক্সিজেন তো 2টা। তাহলে অক্সিজেন থেকে মোট ইলেকট্রন আসে কয়টা? 12টা। তাহলে মোট ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? উত্তর হচ্ছে 18টা। এই বুঝিয়েছি সবাই। তাহলে মোট ইলেকট্রন 32টা আর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 18টা। ওকে, আমরা আরেকটা উদাহরণ নিয়ে ডিল করি, দেখি এটা বুঝি কিনা। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল ডিইউতে। NaAlOH4 এর নিউট্রন সংখ্যা, এই হচ্ছে প্রশ্ন। সোডিয়াম টেট্রা হাইড্রোক্সি অ্যালুমিনেট গ্রুপের নাম, সংখ্যা দিয়ে যোজন ইলেকট্রন বের করা যায়, বা হ্যাঁ যায় তো। বা ভ্যালেন্স ইলেকট্রনেরটা আরেকবার বললেন ভালো হইতো। সাদিকা, ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে। এখন তুমি চাইলে হচ্ছে দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে ওই নাকড়ে ঘুরায় দেখা। ঘুরায় দেখা মানে হচ্ছে সালফারের ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখবা সালফারের শেষে কয়টা ইলেকট্রন আছে। এইভাবে না জিনিসটা পেঁচানো হয়ে যায়, মানে খালি খেলে সহজ জিনিস পেঁচায়। ওর থেকে তো আমরা এটা জানি সালফার তো গ্রুপ 16। তাহলে সালফার যদি গ্রুপ 16 থাকে, খেয়াল করো, সালফার যদি গ্রুপ 16-এ থাকে, গ্রুপ 16-এর প্রত্যেকটা শেষ শক্তি স্তরে 6টা করে ইলেকট্রন আছে। আর তুমি সালফারের ইলেকট্রন বিন্যাস করো, দেখবা শেষে 6টাই থাকবে। যদি কেউ জানতে চায় সালফারের কত, 16। 16 মানে কি? 2, 8, 6, এই যে দেখো শেষে 6টা আছে। আর অক্সিজেন কত? 8। 8 মানে কি? 2 এবং 6। তাহলে এখানে 6টা আছে, এখানে 6টা আছে, কিন্তু অক্সিজেন তো 2টা, এই জন্য অক্সিজেনের 6 দুগুণে 12টা। আর মোট কেমনে? সালফারের পারমাণবিক সংখ্যা 16, এই জন্য সালফারের 16। আর অক্সিজেনের হচ্ছে 8 দুগুণে 16, এই জন্য 16 হয়েছে। অলরেডি হচ্ছে আমাকে কয়েকজন আনসার দিয়ে দিছে এটার। সোডিয়াম টেট্রা হাইড্রোক্সি অ্যালুমিনেট, এটার মোট নিউট্রন সংখ্যা বের করতে বলছে। যদি এই প্রশ্নগুলো আসলে ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড না, 9-10 স্ট্যান্ডার্ড প্রশ্ন, বা তারপরে অ্যাডমিশনে মাঝে মধ্যে আসে। এই কাঁচা বাচ্চারা, সোডিয়াম, সোডিয়ামের নিউট্রন কয়টা মনে আছে? একটু সবাইকে মনে করে দিই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 আর ভর হচ্ছে 23। তাহলে নিউট্রন কয়টা আসে? সোডিয়াম থেকে নিউট্রন আসে হচ্ছে 12টা। মনে পড়ে? মনে থাকা উচিত। অ্যালুমিনিয়ামের নিউট্রন কয়টা? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, মানে প্রোটন 13টা, ভর ছিল 27, মনে আছে? তাহলে অ্যালুমিনিয়াম থেকে নিউট্রন আসে কয়টা? 14টা। হাইড্রোজেন তো দুধ ভাত, হাইড্রোজেনে তো কোনো নিউট্রন নাই। তাহলে নিউট্রন থাকলে শুধু কার আছে? অক্সিজেন। অক্সিজেনে যদি নিউট্রন থাকে তাহলে অক্সিজেন হচ্ছে 8টা নিউট্রন। তাহলে 8টা নিউট্রন যদি হয় 4 এ কত? 32।
তাহলে এখানে অক্সিজেন থেকে নিউট্রন আসে হচ্ছে মোট 32টা। তাহলে যোগ করলে কত হয়? 4 আর 2 6 8, এখানে হচ্ছে 58 আনসার। ইজি পিজি লেমন স্কুইজি। এখন এই টাইপের নরমাল অণু দিলে আমাদের স্টুডেন্টরা পারে ভালো মতো, বাট যখনই একটা কোনো আয়ন দেওয়া হয়, পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন, তখনই আমরা কেন জানি ঘাবড়ে যাই, আমরা মনে করি কি না কি হয়েছে বা কি না কি হবে আর কি। তো চলো একটু দেখি, একটা চার্জ নিয়ে দেখা যাক। তোমাকে বলা হইলো যে হচ্ছে ফসফেট, PO4 3-। ওকে, এর যোজনী ইলেকট্রন ধরো, এরকম একটা প্রশ্ন বললো। আমি আশা করি আমার হাতের লেখা বুঝতে কারো সমস্যা হয় না, মানে সমস্যা হওয়ার কথা না। সোডিয়াম টেট্রা হাইড্রোক্সি অ্যালুমিনেট এর নামগুলো কিভাবে করে? এটা না আস্তে আস্তে হচ্ছে আমরা বুঝে যাব যে অজৈব যৌগের নামকরণ কেমন হয়। অজৈব যৌগের নামকরণে হালকা কিছু নিয়ম আছে, বাট মোস্ট অফ দেম প্র্যাকটিসের ব্যাপার, বুঝছো? প্র্যাকটিস করতে করতে এই নামগুলো তুমি, যেমন এই যৌগটার নাম শিখে গেলা, যে নাম শিখে গেলা মানে হচ্ছে সোডিয়াম টেট্রা হাইড্রোক্সি অ্যালুমিনেট, এরকম আস্তে আস্তে শিখে যাচ্ছ। ফসফেট এর যোজনী ইলেকট্রন সংখ্যা কত? এই হচ্ছে প্রশ্ন। এখন যোজনী ইলেকট্রন মানে হচ্ছে আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে সেটা। ইংলিশ ভার্সনে যদি কেউ থেকে থাকি, যদি কখনো আমি কোনো ইংলিশ টার্ম মিস করে ফেলি, তাহলে আমাকে একটু রিমাইন্ডার দিও। এখন কাঁচা বাচ্চারা, ফসফরাস, খ্যাত নিয়ম হইতেছে তুমি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, করে দেখবা শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে। বাট ওর থেকে সহজ নিয়ম হচ্ছে ফসফরাস কোন গ্রুপে? 15 না? ফসফরাস কিন্তু 15। 15 যদি হয় তাহলে তার শেষ শক্তি স্তরে কয়টা থাকবে? 5টা থাকবে। তাহলে ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। এই গ্রুপ থেকে হিসাব করাটা কম্পারেটিভলি সহজ, সময় কম লাগে আর কি, বুঝছো? আর এই জিনিসগুলো আসে হচ্ছে অ্যাডমিশনে বেশি। ধরো মেডিকেল অ্যাডমিশন, ডিউ অ্যাডমিশন, বুয়েট অ্যাডমিশন, এইসব জায়গায় আসে প্রিলিমিনারিতে। তখন ওই এত সময় থাকে না, রাফ করারও টাইম থাকে না। তোমরা কেউ কি এইবার গুচ্ছতে যে পরীক্ষাটা আসছে সেই প্রশ্নটা দেখছো? মানে মনে হয় যে পেজ কিনতে ওদের খুব টাকা লাগছিল, মানে এত ঘিজি 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 করে প্রশ্ন দিছে। কোথায় যে একটু দেখবে আর কোথায় যে একটু রাফ করবে, কোনো জায়গা নাই। বরঞ্চ এমনও হইতে পারে যে ও যে 10 নম্বর প্রশ্ন পড়ছে, 10 নম্বরের পরে 11 নম্বর পড়বে, 11 নম্বর পড়তে গিয়ে আবার 10 নম্বর পড়া হইতে পারে, এরকমও হয়েছে। এই জন্য মাথায় রাখতে হবে আমি রাফ করার সুযোগ পাবো না, ওই রাফ করার জায়গাও আমার থাকবে না, সময় আসলে থাকে না, বুঝছো? যতটুকু আস্তে আস্তে এই প্র্যাকটিসটা হয়ে যাবে, মানে সংক্ষেপে ক্যালকুলেশন করা, যেগুলো সংক্ষেপে করা যায়। এবার আসি অক্সিজেন। অক্সিজেন হচ্ছে গ্রুপ 16। তো গ্রুপ 16 মানে হচ্ছে 6টা করে আছে, কিন্তু অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে 4 6 কত? 24। এখন 24 আর 5 যোগ করলে তো 29 আসে, তাই না? তাহলে এটাই আনসার, তাই তো? আর এটা কি আনসার? খবরদার না, এটা কিন্তু আনসার না, এখানে কাহিনী আছে। কাহিনীটা কি সেটা একটু বুঝাই দিই। এই যে যে 3টা মাইনাস আছে, এই 3টা মাইনাস মানে কি? সে 3টা ইলেকট্রন নিছে, তাই না? মাইনাস মানে তো নিছে। এখন নিলে সে কই নিছে? মানে কেউ যদি ইলেকট্রন নেয়, সে কি প্রথম শক্তি স্তরে নেয় নাকি শেষ শক্তি স্তরে নেয়? অবশ্যই শেষ শক্তি স্তরে নেয়, খেয়াল করো। যদি কেউ ইলেকট্রন নেয় সে কিন্তু প্রথম শক্তি স্তরে ইলেকট্রন নেয় না, নিলে শেষ শক্তি স্তরেই নেয়। তাইলে যেটা নিছে সেটাও কিন্তু অটোমেটিক্যালি ভ্যালেন্স ইলেকট্রন হিসাবে এইখানে জমা হয়েছে। প্রহর দাস ইজ রিকোয়েস্টিং এআই ক্যাম্পেইন। এই না, তাহলে মেইন কথা হতেছে এখানে যে -3, সেই -3 আসলে আউটার মোস্ট শেলে সে নিছিল, এই জন্য এই 3 যোগ হবে। যোগ করে দেখো এখানে কত হয়, এখানে হয় হচ্ছে 32টা। এই হচ্ছে আমাদের আনসার। প্রিয়ম দাস, আউটার শেল, শেল বানান হয়নি, ঠিক করে নাও। হ্যাঁ, SHELL, শেল। আর তুমি যে সেল লিখছো সেই সেল মানে হচ্ছে কোষ বা ব্যাটারি, ওইটা। সরি বলার কিছু নাই, ভুল হবে কিন্তু আমরা ভুলটা শিখে নিব। এরপরে হচ্ছে যদি এটা বলে অ্যামোনিয়াম, NH4+, অ্যামোনিয়ামের যোজনী ইলেকট্রন। দেখো আমি তোমাকে পড়াচ্ছি, সো আমি তোমার এখানে শিক্ষক, তুমি স্কুলে পড়ছো, কলেজে পড়বা, তারাও তোমার শিক্ষক। তুমি আরেকটা শিক্ষক লাইফে অ্যাড করবা, সেটা হচ্ছে নিজের ভুল। নিজের ভুল তোমার অনেক বড় শিক্ষক, কারণ যারা ভুল থেকে শিক্ষা নেয় তারা সেই ভুল আর রিপিট করে না।
এক ভুল বারবার তারা করে যারা ভুল থেকে শিক্ষা নেয় না। তো নিজের ভুল থেকে শিক্ষা নিবা, অন্য মানুষের ভুল থেকে শিক্ষা নিবা। একই ভুল যেন বারবার না হয়, চেষ্টা করবা প্রতিনিয়ত নতুন নতুন ভুল করার। নতুন নতুন ভুল করলে নতুন কিছু শেখা যায়। একই ভুল বারবার করে তো নতুন কিছু শেখা যাবে না। সো নিজের ভুল থেকে শিক্ষা নেওয়াটার জন্য ওপেন থাকতে হবে। আর যদি তোমার কেউ ভুল ধরায় দেয়, সেটাকে পার্সোনালি অ্যাটাকড হওয়া যাবে না, সেটাকে পজিটিভলি নিতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে যে আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমি এটা ঠিক করছি। বুঝতে পারছি কি? নিজের ভুল থেকে শিক্ষা নিবা। শুধু পড়াশোনার ক্ষেত্রে এমন না, লাইফের যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় গিয়ে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। আর এতে করে তোমার কয়েকটা উপকার হবে। নাম্বার ওয়ান, ভুল করার সাহস তৈরি হবে। ভুল করতে কিন্তু সাহস লাগে। যাদের ভুল করার ভয় আছে তারা নতুন কিছু শুরু করতে চায় না। নতুন একটা জায়গায় যাব, না গেলে কি নাকি সমস্যা হয়, যাব না থাক। নতুন একটা কাজ করব, থাক ভালো হবে না, করব না। নতুন একটা ডিসিশন নিব, না থাক দরকার নেই, কিছু ভালো হবে না। তো এই যে যে একটা ভয়, এই ভয়টা কেন? কারণ ভুল করার ভয় থাকে মনের মধ্যে। তো ভুল করার ভয় যখন থাকে তখন লাইফে নতুনত্ব আসে না, ক্রিয়েটিভিটি আসবে না। এটা একটা ইস্যু। নাম্বার টু হচ্ছে, তুমি যদি ভুল থেকে শিক্ষা নাও তখন লাইফের যে কোনো পরাজয় বলি বা হোঁচট খাওয়া বলি, সেটাতে মানুষ খুব ভেঙে পড়ে না। একটা কথা আছে না, হয় তুমি জিতবা না হয় তুমি শিখবা। হার বলে লাইফে কিছু নাই। তো যে কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত নিলা, কোনো কাজ করতে গেলা, হয়তো বা সেটা সাকসেসফুল হইলো না, বা তুমি যেভাবে প্ল্যান করছো সেভাবে হয়তো হয়নি, বাট ওইটা একেবারে বৃথা না। ওইটা একেবারে হচ্ছে ইউজলেস না। ওখান থেকে তুমি কিছু শিখছো যেটা পরবর্তীতে কাজে লাগবে, তখন দেখবে ডিপ্রেশন কমে যাবে। আর হ্যাঁ, পরের বার তো পারফেকশন আসবেই। সো ভুল থেকে শিক্ষা নিতে হয়। অ্যামোনিয়ামের যোজনী ইলেকট্রন, এখন অ্যামোনিয়া গ্রুপ 15 মানে নাইট্রোজেন। নাইট্রোজেনের শেষ ইলেকট্রন আছে কয়টা? 5টা। আর হাইড্রোজেনের শেষে কয়টা আছে? একটা হাইড্রোজেনের আছে একটা, তো 5টা হাইড্রোজেনের, 4টা হাইড্রোজেনের থাকবে হচ্ছে 4টা। এখন কথা হচ্ছে ভাই, এখানে একটা তীর চিহ্ন দিন, নাহলে গোজামি লেগে যাবে। এখানে +1 আছে। +1 মানে সে একটা ছেড়ে দিছে, তাই না? তো ছেড়ে দিলে কই থেকে ছাড়ছে? ওই যোজন ইলেকট্রন থেকে ছাড়ছে। কেউ নিলেও যোজন ইলেকট্রনে নেয়, কেউ দিলেও যোজন ইলেকট্রন থেকে দেয়। তাহলে যেহেতু একটা ছাড়ছে এজন্য হবে -1। -1 মানে হচ্ছে 8। এবার তোমাদেরকে একটা মজার জিনিস বুঝাই। খালি তো পড়ে গেলে হবে না, কেমিস্ট্রি ফিল করতে হবে। আমরা যখন যোজনী ইলেকট্রন বের করছি তখন খেয়াল করছো? 8, তারপরে হচ্ছে 32, এরপরে হচ্ছে 18, এটা হচ্ছে 32। মানে যোজনী ইলেকট্রন সংখ্যাটা কেন জানি এরকম হইতেছে। হয় 8 হয়, না হয় 18 হয়, না হয় 32 হয়। এরকম হচ্ছে না, খেয়াল করছো? এখন যোজনী ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে 8, 18, 32। তো এটা আসলে কিসের মতো করে হয়েছে দেখো তো, ফিল করতে পারো কিনা? এটা অষ্টক নিয়ম টাইপের মিলে গেছে না? মানে হচ্ছে শেষ শক্তি স্তরে 8টা অথবা শেষ শক্তি স্তরে 18টা, এই টাইপেরই তো মিলে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আস্তে আস্তে তুমি ফিল করতে পারবে, মানে এগুলো আসলে কি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে প্রত্যেকটা। ওকে, এবার আসি হচ্ছে পরমাণু মডেল। এই মডেল মানে কিন্তু মিডিয়া মডেল না, এই মডেল মানে হচ্ছে পরমাণু মডেল। এখন এই যে পরমাণু দেখতে কেমন, পরমাণুর মধ্যে কি আছে, কেমনে আছে, কিভাবে থাকে, এগুলো কি এমসিকিউ এর কমন অপশন? না, মানে হচ্ছে আহ এরকমই থাকে, বাট যে পারে সে তো গুণে বের করতেই পারে। দেখি কে জানি একটা প্রশ্ন করছে। বিবি কুলসুম, এক কক্ষপথে একাধিক ইলেকট্রন যদি থাকে তাহলে একাধিক ইলেকট্রনের সংঘর্ষ হয় না কেন? আসলে ইলেকট্রন গুলো তো এরকম মার্বেলের মতো না যে ইলেকট্রন গুলো সংঘর্ষে লিপ্ত হবে। ইলেকট্রন গুলো মেঘ আকারে থাকে, বুঝছো? ইলেকট্রন কিন্তু কণাও না, ইলেকট্রন তরঙ্গ, মানে কণা এবং তরঙ্গের মাঝামাঝি থাকে। তো ইলেকট্রন গুলো সংঘর্ষে লিপ্ত হবে কখন? যখন সে পিওর পার্টিকেল হবে। বাট ইলেকট্রন তো পিওর পার্টিকেল না, সে তো হচ্ছে ওয়েভ আকারে থাকে, পার্টিকেল আকারে থাকে। এটা আমরা আস্তে আস্তে দেখবো, সামনে আসবে, সমস্যা নেই, প্যারা নিও না। তো যতগুলো পরমাণু মডেল আছে এক একজন এক এক সময় দিছিল, তার মধ্যে 4টা হচ্ছে বেশ আলোচিত: থমসন, রাদারফোর্ড, বোর এবং বোর সামারফিল্ড। আমরা পড়বো হচ্ছে এই দুইটা। বাট একটু বলে দিলাম যে এই 4টা হচ্ছে মোটামুটি আধুনিক পরমাণু মডেল। তার মধ্যে প্রথম তো একটু বলি, এখানে কে কে পুডিং বানাইতে পারে? পুডিং বানাইতে পারি কে কে? আরে বাবা, অনেক মানুষ পুডিং বানাইতে পারে। পুডিং বানানো কিন্তু খুব ট্রিকি কাজ। কম্বিনেশন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু পুডিং জমে না ঠিক মতো। হয় বেশি শক্ত হয়ে যায়, না হয় বেশি নরম হয়ে যায়। আচ্ছা, এই জানি ফালুদাও পারে, আরে জোস। খেতে পারি, খেতে তো সবাই পারে। এখন থমসন মডেলের একটা নাম হচ্ছে যে প্লাম পুডিং মডেল।
কোথাও প্লাম পুডিং মডেল বলে, কোথাও তরমুজ মডেল বলে, যে যেমনি বলে আর কি। প্লাম পুডিং মডেল। কিরকম? থমসন এটা শুনলে তোমার একটু হাসি পাবে, অথবা কেউ এটাকে বলে কিসমিস মডেল। হ্যাঁ, কিসমিস। কিসমিস খুব প্রিয় জিনিস না? ছোটবেলায় আম্মু যখন সেমাই কিসমিস দিত, তো কিসমিস যতটা না সেমাইয়ের মধ্যে মজা লাগে, তার থেকে এমনি খাইতে মজা লাগে না? সেই মজা লাগে কিন্তু। এবং কিসমিস এমন একটা খাবার যেটা সারাদিন খাইলেও কিন্তু বিরক্তি আসে না। কিসমিস একটা জিনিস। আর ছোটবেলায় খুব খাইতাম হচ্ছে ওই যে কনডেন্সড মিল্ক আছে না, কনডেন্সড মিল্ক। আম্মু হচ্ছে সেমাই টেমাই রান্না করার জন্য নিয়ে আসতো। তো এই যে কনডেন্সড মিল্ক, এগুলো সেমাইতে যতটা মজা লাগতো তার থেকে বেশি মজা লাগে এমনি এমনি খাইতে। কিছু খাবার আছে, গুঁড়া দুধ, হরলিক্স, কনডেন্সড মিল্ক, তারপরে হচ্ছে কিসমিস, এই জিনিসগুলো না ওই এমনি খাইতে বেশি মজা লাগে। চিনি এত মজা লাগে না, এইগুলো বেশি মজা লাগে। হ্যাঁ, হরলিক্স এমনি খেয়ে দেখবা অমৃত লাগে, পুরো অমৃত। এখন থমসন বলছে হচ্ছে যে কিসমিসে যেরকম হচ্ছে, সরি, পুডিং এর মধ্যে যেরকম কিসমিস গুলো ছড়ানো ছিটানো থাকে, অথবা সেমাই কল্পনা করো, সেমাইয়ের মধ্যে কি থাকে, কিসমিস গুলো যে কোনো জায়গায় হতেছে আহ ছড়ানো ছিটানো থাকে আর কি। আচ্ছা, আমাকে সাইদা আফরিনা বলছে আপনার আব্বু আম্মু কিছু বলতো না? বলতো তো। আমি ছোটবেলায় এত পরিমাণ গুড় আর চিনি খাইতাম, শুধু শুধু আর কি। গুড় আছে না, গুড়, মিঠাই আর কি। তো ওই গুড় হচ্ছে আমি এরকম বড় বড় এক এক খণ্ড নিয়ে হচ্ছে মুখে নিয়ে তারপর ঘুরতাম। এবং ছোটবেলায় আমি অনেক মোটা ছিলাম আর কি, অনেক মোটা, এগুলো খুব পছন্দ করতাম তো। তো কাহিনী হইতেছে তখন আমার আম্মু মাঝে মধ্যে দেখতাম ও যে গুড়ের কৌটা খাটের নিচে, আলমারির নিচে, আলনার নিচে, এগুলো হচ্ছে সব মানে সাজায় রাখতো, মানে মানে লুকায় রাখতো। আমি এত বেশি পরিমাণ খাইতাম। কিন্তু দেখা যেত কোনো না কোনো ভাবে, ভাই যে যে ধান্দায় থাকে সে সেগুলো এমনি পায় অমনি পায়। তো আমি কোনো না কোনো ভাবে সেগুলো আবার উদ্ধার করেও ফেলতাম। যাই হোক, সেই দিন অনেক আগে পার করে ফেলছি। এখন আমি ইভেন চায়েও চিনি খাই না, চায়ে চিনি খাই না। কোথাও গিয়ে দই খাইতে গেলে টক দই খাই। তারপর হচ্ছে জীবন অনেক পরিবর্তন হয়, জীবনের ফিলোসফি অনেক পরিবর্তন হয়। এখন উনি বলছিল কিসমিস যেরকম পুডিং এর মধ্যে ছড়ানো ছিটানো থাকে, পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো ওরকম ছড়ানো ছিটানো থাকে। বা তরমুজের যে বিচি আছে, তুমি দেখবা যে তরমুজের বিচির মধ্যে তোর কি থাকে, র্যান্ডমলি ছড়ানো থাকে, উনি এরকম মডেল বলছিল। এখন আমাদের কাছে এখন শুনে মনে হইতে পারে এর কি হাস্যকর মডেল। আসলে হাস্যকর মনে হইতেছে, এরকম কি পরমাণু হয় নাকি? হয় না তো। কিন্তু ওই সময়ের জন্য, মানে তুমি চিন্তা করো, সেই 1897 মানে 1900 সালের আগে, ওই সময়ের জন্য এটাও কিন্তু অনেক বড় কিছু ছিল, যে হচ্ছে সে এরকম একটা কথা বলছে। আর আমরা আসলে সায়েন্টিস্টদের অনেক ভুল জিনিসও পড়ি। তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া, আমি যদি এইটা ভুল, ঠিক না, তাহলে এটা কেন পড়ছি? এটা পড়ছি কারণ সে ওই সময় যে দিছিল সেটাও তো অনেক বড় কিছু। দ্বিতীয়ত, আমরা যদি মানুষের এই অবদানকে স্মরণ না করি, তাহলে তো আর পরবর্তীতে সবাই নতুন কিছু করতে চাইবে না, তাই না? মানে বিজ্ঞানীদের অবদান তোমাকে স্মরণ করতেই হবে। স্মরণ করতে হবে এই কারণে যে সবসময় যে তারা ঠিক দিবেন তা না, কিন্তু ওই ভুলটা না দিলে তো পরে সঠিকটা আসতো না, তাই না? একটা ফ্রেম যখন দাঁড় করানো থাকে, তখন তার উপরে অনেকে মডিফাই করে নতুন কিছু সঠিক দিতে পারে। কিন্তু ফ্রেমটা দাঁড় করানোতেই তো আসলে মেইন ইস্যু। দ্বিতীয়ত, যদি আমরা তাদেরকে মনে না রাখি, তাহলে পরবর্তীতে না মানুষ নতুন কিছু করার সাহস পাবে না। কারণ নতুন কিছু করলে সবসময় তো সঠিক হয় না 100%। এখন আমি যদি জানি যে 100% সঠিক না হলে মানুষ আমাকে মনে রাখবে না, তাহলে আমি কেন সেই কাজ করতে যাবো, তাই না? ভাই, 3 দিন কিছু মিষ্টি খাবার খাইও না, তারপরও মিষ্টি এত ভালো লাগে না। মিষ্টি মজা লাগে কিন্তু মিষ্টি ভালো না আর কি। তোমরা এখনো টের পাবা না, কারণ হচ্ছে তোমাদের বয়স এখনো 17, 18, এইরকম আর কি, 16, একেবারে হচ্ছে কাঁচা বাচ্চা যা বলে আর কি। তো তোমরা আসলে এখনো তোমাদের মেটাবলিজম খুবই হাই, যা খাবা তাই হজম হয়ে যাবে আর কি। তুমি দেখবা যে তোমার পরিচিত যে মানুষগুলো অনেক মোটা হয়েছে হুট করে, ম্যাক্সিমাম মানুষ মোটা হয়েছে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে। কারণ ওই সময় মানুষের বয়স হচ্ছে 23, 22 এরকম হয়, এবং তখন মেটাবলিজম স্লো হয়ে যায় আর কি। মানে যাই খাও তাই গায়ে লাগে। এখন যাই খাও, তোমাদের বাড়ন্ত বয়স তো, খুব একটা গায়ে লাগে না। তো যাই হোক, এখন খাও। বাট যদি কেউ হচ্ছে এখন একটু স্বাস্থ্য সচেতন হও, আমি পার্সোনালি খুবই স্বাস্থ্য সচেতন। এখানে কয়েকজন জানে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, যেমন সেতাবের সঙ্গে আমার দেখা হয়েছে অনেকবার। সেতাবরা একবার আমাদের অফিসে গেছে আর কি, শিখর অফিস। তো ওইখানে দুপুরবেলা লাঞ্চ করাচ্ছে, তা আমাকে অফিস থেকে বলছে, ভাই আপনি প্লিজ আজকে বাসা থেকে খেয়ে আসেন না, শিখতে ওদের সাথে লাঞ্চ করেন। তা আমি দেখলাম লাঞ্চে আনছে হচ্ছে বিরিয়ানি।
এখন আমি বিরিয়ানি একেবারেই খাই না, আমার খুবই অপছন্দ। খাই না মানে মজা লাগে না তা না, মজা লাগে কিন্তু খাই না, তেলের খাবার তো এই জন্য খাই না। তো পরে হচ্ছে কি করব, পরে আমি গেছিলাম হচ্ছে সালাদ খাইতে আর কি, দুপুরবেলা সালাদ খেয়ে তারপরে হচ্ছে আসছে। কিন্তু বাংলাদেশের সমস্যা হইতেছে, বাংলাদেশে স্বাস্থ্য সচেতন হওয়া কঠিন। বিরিয়ানি 200 টাকায় পাওয়া যায়, বাট সালাদ খেতে 750 টাকা লাগে। এই সালাদ মানে ওই বিসমিল্লাহ হোটেলের সালাদ না, মানে বা হচ্ছে ভাই ভাই হোটেলের সালাদ না আর কি। মানে জানি না, অনেকে সালাদ বলতে তো শসা আর পেঁয়াজ মিন করে, ওই না, ওইটা না, ক্যাশনার সালাদ। যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, 750 টাকা লাগে। তো আমি চিন্তা করলাম ধুরো, বিরিয়ানি পাওয়া যায় 300 টাকায় আর সালাদ খেতে 750 টাকা লাগে, জিনিসটা জেনে কেমন হইলো। তো কেউ যদি চাও আগে থেকে স্বাস্থ্য সচেতন হইতে, খুবই ভালো, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আবার আমি হচ্ছে কি বলে, ওই জীবনে একটা খেয়ে বাঁচি এটাকে আমি সম্মান করি, বাট আমি পার্সোনালি স্বাস্থ্য সচেতন খুবই, এবং আমি অনেক কিছু খাই না। আমি যে কি কি খাই না এগুলো শুনলে তোমরা সবাই হাসবা আর কি। আস্তে আস্তে হচ্ছে বলবো না। এখন এটা ভুল, এই কিসমিস মডেলের মধ্যে কোনো ঠিকঠাক নাই। তো এরপরে হইতেছে রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল নিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে। এখন রাদারফোর্ড একটা পরীক্ষা করছিল, সেই পরীক্ষাটাকে আমরা কি বলি, পরীক্ষাকে বলি হচ্ছে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। মানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড জানি আস্তে আস্তে। আলফা কণা পরীক্ষা। আচ্ছা, আলফা কণা পরীক্ষা বা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, সেটা কি? আদিব মাহমুদ বলছে আই ওয়ান্না বি লাইক ইউ স্যার। অবশ্যই, মানে আমি আসলে দুইটা থিওরিকে রেসপেক্ট করি। কেউ যদি বলে যে একটা জীবন খেয়ে যাবো আর কি, ঠিক আছে, আমার কথা হচ্ছে তার চয়েস, সে ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটাই জীবন, সুস্থ থাকবো, ভালো থাকবো, স্বাস্থ্য সচেতন হয়ে থাকবো, আমি সেটাকে হচ্ছে স্যালুট করি। একজন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, একটু পড়তে চাই। ভাইয়া, অন্য স্কুল, অন্য সকল প্ল্যাটফর্মে উইকে 4টা করে ক্লাস, 1 ঘন্টা 45 মিনিট করেও পড়লেও 6 মাসে শেষ করতে পারে না, কিন্তু আপনি উইকে 2টা ক্লাস করে 6 মাসে কেমনে ফার্স্ট পেপার শেষ করবেন? নাবিল, এই দায়িত্বটা না আমার ভাইয়া, টেনশন নিও না, আমি শেষ করে দিব, তাড়াহুড়া না করে শেষ করে দিব, প্যারা নিও না। এমন তো না যে তোমরাই আমার প্রথম ব্যাচ, এটা তো না, তাই না? এখন আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট বা আলফা কণা পরীক্ষা। তো প্রথমে আসি, আলফা কণা কি জিনিস। 6 মাসের আগেই শেষ হয়ে যাবে, দেখবা স্মুথলি শেষ হবে, কোনো তাড়াহুড়া ছাড়াই। আলফা কণা মানে হচ্ছে, তোমরা জানো যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। শৈশব বলতে ভাই থমসনের থেকে 1897 সালে এই মডেলটা দেয়। একটু সার্চ করে দাও তো গুগলে, আমি ঠিক জানি না। এখন আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে আলফা কণা। কিন্তু আলফা কণা না, ব্যাপারটা ওরকম না। আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। একটা হচ্ছে কেমিস্ট্রি পড়া, আর একটা হচ্ছে কেমিস্ট্রি ফিল করা, এবং তোমাদের মজা লাগবে। যদি পরীক্ষায় আসে, তুমি ঠিকই লিখবা যে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এইচ হিলিয়াম, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2+। পরীক্ষার জন্য ঠিক আছে, এটা হচ্ছে আলফা কণা। আবারও বলছে যে পরীক্ষার জন্য ঠিক আছে, এটা হচ্ছে আলফা কণা, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। কিন্তু আলফা কণার না আরেকটা পরিচয় আছে। আলফা কণা হচ্ছে এমন একটা কণা যেখানে 2টা থাকে প্রোটন আর 2টা থেকে নিউট্রন। মানে তোমরা দেখবা যেসব পরমাণুগুলো তেজস্ক্রিয় পরমাণু হয়, মানে যে পরমাণুগুলো তেজস্ক্রিয় পরমাণু, তো সেই পরমাণুগুলো থেকে প্রতিনিয়ত বিভিন্ন কণা বের হতে থাকে স্পন্টেনিয়াসলি। এখন স্পন্টেনিয়াসলি আলফা পার্টিকেল থেকে, মানে বিভিন্ন তেজস্ক্রিয় যে এলিমেন্ট গুলো আছে, সেখান থেকে বিভিন্ন কণা বের হয়। তো কখনো কখনো এমন কিছু তেজস্ক্রিয় পরমাণু আছে যেখান থেকে যেখান থেকে এমন একটা কণা বের হয়, মানে ধরো এমন একটা কণা যেখানে কি আছে, ধরলাম যে এখানে যে হলুদ একটা কণা আছে, আর ধরো এখানে আছে 2টা সাদা কণা। ধরো কোন একটা পরমাণু থেকে এরকম একটা কণা বের হয়, মানে পরমাণু থেকে এরকম একটা কণা বের হইতেছে, যেখানে এই হলুদটাকে আমি বলতেছি হচ্ছে প্রোটন। ধরে নাও যে হলুদটা হচ্ছে আমাদের প্রোটন, আর হচ্ছে এইখানে যে সাদাটা আছে, সাদাটাকে আমরা বলছি হচ্ছে নিউট্রন। এরকম একটা কণা বের হলো কোন একটা পরমাণু থেকে। তো আমরা তো জানি নিউট্রনের কোনো চার্জ নেই।
মানে নিউট্রনের কোনো চার্জ হয় না। প্রোটনের চার্জ কি হয়? প্রোটনের চার্জ হচ্ছে 2, মানে +1 করে। তাহলে এইখানে যে কণাটা বের হবে সেই কণার চার্জ কত হবে? 2+ হবে না? এই সবাই কি বুঝতে পারি? তুমি জাস্ট একটা কণা ইমাজিন করো, আলফা টালফা নাম বলো না। মেইন কথা হচ্ছে আলফা হচ্ছে একটা কণা। ওকে, সেটা কই থেকে বের হয়? তেজস্ক্রিয় পরমাণু থেকে বের হয়। এই কণার মধ্যে কি কি থাকে? 2টা প্রোটন থাকে আর 2টা নিউট্রন থাকে। এখন নিউট্রনের তো কোনো চার্জ নেই, চার্জ আছে প্রোটনের। তাহলে আলফা কণা হচ্ছে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন সমৃদ্ধ একটা পার্টিকেল যার 2টা চার্জ আছে। এখন হিলিয়ামও কি থাকে দেখো তো ভাই? হিলিয়াম 2+ এ 2টা প্রোটন থাকে আর 2টা নিউট্রন থাকে, খেয়াল করছো? হিলিয়াম 2+ও কিন্তু 2টা প্রোটন থাকে আর 2টা নিউট্রন থাকে এবং তারও চার্জ 2+। অর্থাৎ 2টা প্রোটন এবং 2টা নিউট্রন সমৃদ্ধ কণা হচ্ছে আসলে আলফা কণা। সেই আলফা কণার যা যা থাকে হিলিয়াম নিউক্লিয়াসেরও তাই তাই থাকে। এজন্য হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। বাট আলফা কণার হিলিয়াম কিন্তু ভিন্ন জিনিস। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া, মানে এখানে অনেক কোমলমতি হৃদয়ে প্রশ্ন আসতে পারে, হিলিয়াম তো নিষ্ক্রিয় পরমাণু, হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, তাহলে হিলিয়াম থেকে ইলেকট্রন আমি কেমনে বের করবো? এই প্রশ্ন আসতে পারে না? আসতেই পারে। যে ভাই হিলিয়াম থেকে তো ইলেকট্রন বের হবে না, আপনি কেমনে বের করছেন? না বাবা, হিলিয়াম থেকে ইলেকট্রন বের করে আলফা কণা তৈরি করা হয় না। আলফা কণা তৈরি করা হয় অন্য মাধ্যমে, তেজস্ক্রিয় পরমাণু থেকে, রেডিও অ্যাক্টিভ পরমাণু থেকে। সেই রেডিও অ্যাক্টিভ পরমাণু থেকে যে কণাটা বের হয় কোইন্সিডেন্টলি সেই কণা আর আলফা কণা এক, সেম সেম এক কালার। এই জন্য আমরা এটাকে আলফা কণা বলি। সবাই কি বুঝতে পারছি? ফ্যাক্টটা ফিল করতে পারছি? ফিল করতে পারছি কি জিনিসটা? যে হিলিয়াম থেকে ইলেকট্রন বের করে আলফা কণা তৈরি করা হয় না। আলফা কণা তৈরি করা হয় হচ্ছে অন্য রেডিও অ্যাক্টিভ অ্যাটম থেকে। কিন্তু সেই আলফা কণার আর হিলিয়াম নিউক্লিয়াসটা একই জিনিস। তো যদি বলি এক্সামে যখন আসবে তখন তুমি এটাই লিখবা, দ্বিধনাত্মক, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটা হচ্ছে পরীক্ষার জন্য লিখতে হবে, কারণ স্যাররা না এটাই জানে। অনেক স্যাররা এটাই ফিল করতে পারে না যে আলফা কণা অন্য জিনিস। আর তুমি নিজে শেখার জন্য, ফর ফান বা ফিল করার জন্য তুমি শিখবা এভাবে যে আমি ফিল করবো আলফা কণা কি। আলফা কণা হচ্ছে এইটা, যে 2টা প্রোটন এবং হচ্ছে 2টা নিউট্রন সমৃদ্ধ কণা। মানে এমন একটা পার্টিকেল যে পার্টিকেলে 2টা প্রোটন আছে এবং 2টা নিউট্রন আছে। তাহলে অটোমেটিক্যালি চার্জ +2 হবে। এবং দেখো এইটা আর এইটা মিলে যায়। তাহলে সবার কি কোমলমতি হৃদয়ে বুঝতে পারছি? দ্বিধনাত্মক মানে কি? এমন একটা পার্টিকেল যার চার্জ হচ্ছে 2, মানে যার চার্জ হচ্ছে 2, সেটা হচ্ছে দ্বিধনাত্মক। সবাই কি বুঝছে এটুকু? এখন এইটা কেন এক্সামে লিখতে না করছি সেটা একটু বোঝাচ্ছি। সেটা হইতেছে শিখতে আমি নাকি আরিফ ভাই আমার মনে নাই, এটা হচ্ছে স্টুডেন্টদেরকে শিখাইছিলাম যে 2টা প্রোটন এবং 2টা ইলেকট্রন নিউট্রন সমৃদ্ধ কণা হচ্ছে আলফা কণা। এবং ও তো আমাদের কথা মতো না পরীক্ষার খাতায় লিখে দিচ্ছে। 9-এ পড়ে বা 10-এ পড়ে একটা ছেলে, ঠিক মনে নাই। তো হ্যাঁ, আলফা পার্টিকেলে কোনো ইলেকট্রন থাকে না, নন্দিনী। ও লিখে দিছে। এখন ওর তো ম্যাডাম 0 দিছে। কারণ ও স্বাভাবিক, ও তো আমি ওরে যেটা শিখাইছি ও সেটাই লিখছে পরীক্ষায়। এবং সেটা লেখার পরে ও 0 পাইছে, এখন ওর তো খুব লাগছে। ও হচ্ছে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করছে যে ভাই এই যে আপনারা যা শিখাইলেন তাই লিখলাম কিন্তু স্যার 0 দিল বা ম্যাডাম 0 দিল, এখন কি হবে? এখন ম্যাডাম রে কে বুঝাইতে যাবে যে বাবা এইটাও যে কথা এটাও সেই কথা? মানে আমরা কি বুঝতে পারছি দুইটা সেম জিনিস? মেইন কথা হচ্ছে এটা যা এটা হচ্ছে তাই, কিন্তু তোমাকে ফিল করতে হবে। সো আমি যদি স্টুডেন্টরা এটা শিখাই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, স্টুডেন্ট ঠাস করে প্রশ্ন করে ভাই হিলিয়াম তো নিষ্ক্রিয় পরমাণু, হিলিয়াম থেকে তো ইলেকট্রন বের করা যায় না, তাহলে আপনি হিলিয়াম থেকে কেমনে ইলেকট্রন বের করছেন? সো হিলিয়াম থেকে ইলেকট্রন বের করে আলফা কণা তৈরি করা হয় না। আলফা কণা আর হিলিয়াম নিউক্লিয়াস একই টাইপের, একই সেম সেম এক কালার, এই জন্য আমরা এদেরকে এক করে বলি। যেমন প্রোটন আর H+ এক জিনিস না, প্রোটন এবং H+ যেরকম এক জিনিস না, বাট প্রোটনে যা থাকে H+ এর সেই সেই জিনিস থাকে, তার জন্য আমরা এক বলি। ঠিক সেরকম আলফা কণা আর হিলিয়াম নিউক্লিয়াস এক জিনিস না, বাট সেম সেম জিনিস থাকে, তার জন্য আমরা সেম বলি। এই কমেন্ট করো বুঝতে পারছি কিনা। কিন্তু খবরদার এটা লিখলে কিন্তু অনেক কলেজে স্যার নাম্বার দিবে না। কারণ স্যার হয়তো জানবেনই না যে হইতেছে এটা এই জিনিস। সবাই এটা এত বেশিবার পড়ে পড়ে অভ্যস্ত, এত বেশিবার দেখে এটা, এই জন্য সবাই হচ্ছে এটাকে আলফা কণা বলে। আমি একটু সংক্ষেপে রিভিউ করে দিই। আমরা পড়ছিলাম হচ্ছে জুল থমসন মডেল। থমসন মডেল বাদ দিলাম, আমরা রাদারফোর্ড মডেল শুরু করব।
সো রাদারফোর্ড মডেল পড়তে গিয়ে আমাদেরকে দেখতে হবে একটা পরীক্ষা নিয়ে উনি আসলে এই মডেলটা দিছিলেন। পরীক্ষাটা হচ্ছে আলফা কণা পরীক্ষা বা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। এখন আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করার জন্য তাকে জানতে হবে আলফা কণা কি। সো আলফা কণা হচ্ছে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন সমৃদ্ধ কণা। কি বললাম? 2টা প্রোটন এবং 2টা নিউট্রন সমৃদ্ধ কণাকে বলা হয় আলফা পার্টিকেল এবং আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে +2। এই কণাটা হিলিয়াম নিউক্লিয়াসের সাথে মিলে যায়। এই জন্য আমরা হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলি। ওকে, তো কি হয়েছে এই আলফা কণা দিয়ে হইতেছে উনি পরীক্ষাটা করছিল। তো আমরা একটু লিখে নেই এনবি দিয়ে যে আলফা পার্টিকেল বা আলফা কণা পজিটিভলি চার্জড বা ধনাত্মক চার্জ যুক্ত। ধনাত্মক চার্জ যুক্ত। দ্বিধনাত্মকের ইংলিশ টার্মটা এক্স্যাক্টলি জানি না। মানে বুঝে নাও যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস মানে হচ্ছে এমন একটা নিউক্লিয়াস যার চার্জ হচ্ছে 2। হ্যাঁ, আলফা কণার এবং বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন না, একই বৈশিষ্ট্য। ইন্ডিসের জন্য শুধু বই পড়লে হবে? হ্যাঁ, শুধু বইটা রিভিশন দিয়ে যাও, আগে যা পড়ছো তাই। এখন উনি একটা পরীক্ষা করছিল, সেই পরীক্ষাটা তোমাদেরকে একটু বুঝাই দিই। ধরো আমার কাছে একটা অ্যানিমেশন আছে, সেই অ্যানিমেশনটাই দেখাই দিই সবাইকে। আলফা কণা রশ্মি মানে হচ্ছে আলো, রশ্মির ভর থাকে না, কণার ভর থাকে। আলফা কিন্তু রশ্মি না, আলফা হচ্ছে কণা। কণা মানে পার্টিকেল। অ্যানিমেশন কিভাবে তুলবে? অ্যানিমেশন তোলা লাগবে না, খালি দেখে যাও। আচ্ছা, এই হচ্ছে সেই এক্সপেরিমেন্টটা। এখন আমরা একটু দেখি যে উনি কি করছিল। এখানে তুলতে হবে না, একটু বুঝিয়ে দেখো, সবাই সারা জীবন খালি পড়ছো। উনি এই যে একটা দেখো, এই যে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে একটা তেজস্ক্রিয় পরমাণু আছে যেটাকে ইংলিশে বলে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মানে হইতেছে মোসাম্মদ জুবাইদা খানম, দেরি আছে বাবা, এগুলো আমার ওটাতে হচ্ছে ব্যস্ততা আসতে আরো 2 বছর 2.5 বছর। তো এই হচ্ছে আমার একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে। এখন সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে হচ্ছে আলফা কণা বের হইতেছে, দেখো এই যে এখানে এই যে এগুলো হচ্ছে সব আলফা কণা, বুঝছো? এবং সে মাঝখানে একটা স্বর্ণের পাত রাখছে। স্বর্ণের পাত মানে হচ্ছে, এবং ওইটার পুরুত্ব নিয়ে অনেক কাহিনী আছে, একটু পরে বলতেছি। কোনো বইতে লেখা 0.0004, কোনো বইতে লেখা 0.404, এখন ওটা নিয়ে পরে কথা বলবো। এবং আলফা কণা এখানে গেছে কি যায় নাই সেটা ডিটেক্ট করার জন্য উনি এই যে এখানে একটা পর্দা রাখছে সবুজ। সবুজের পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। এই জিঙ্ক সালফাইডের পর্দার কাজ কি? এই পর্দার উপরে যখনই হচ্ছে আলফা কণা এসে পড়ে তখনই একটা লাইট জ্বলে, যেটাকে আমরা অনুপ্রভা বলি। ওকে, তো এই লাইট যখন দেখো, যে লাইটটাকে জুম করে এখানে দেখানো হবে। মোটামুটি বুঝে গেছে, এবার একটু আমরা পুরো ইয়েটা দেখি। দেখো বুঝো কিনা? এই যে এই আলফা কণা যাচ্ছে, আলফা কণা যাচ্ছে, আলফা কণা যাচ্ছে, আলফা কণা যাচ্ছে, এই যে স্বর্ণের পাত। এবং এই হচ্ছে আমাদের লেড কন্টেইনার উইথ এ ন্যারো হোল। তারপর হচ্ছে আলফা পার্টিকেল এমিটিং সোর্স, মানে এখান থেকে আলফা পার্টিকেল যায়। এই যে দেখো জিঙ্ক সালফাইড হচ্ছে পর্দা, আমি একটু পজ করে তোমাদেরকে দেখাই কোথায় কি আছে। সবগুলো এখানে লেখা আছে। প্রথমত হচ্ছে এই যে বিম অফ আলফা পার্টিকেল দেখছো, এই যে যেটা যাচ্ছে এটা আলফা পার্টিকেলের বিম। বিম মানে হচ্ছে লাইন আর কি। তারপরে এইখানে হইতেছে লেড কন্টেইনার উইথ এ ন্যারো হোল। লেড কন্টেইনার না নিলে তো আলফা কণা ওদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, আমরা তো আলফা কণাকে যে কোনো একদিকে নিয়ে আসবো। এটা হচ্ছে আলফা পার্টিকেল এমিটিং সোর্স, মানে আলফা পার্টিকেল তৈরি করে এরকম একটা উৎস। জিঙ্ক সালফাইড কোটেড, কোটেড স্ক্রিন, মানে এটা হচ্ছে জিঙ্ক সালফাইড কোট করা একটা পর্দা। আর এই হচ্ছে আমাদের গোল্ড ফয়েল, ফয়েল মানে পাত, স্বর্ণের পাত। আর এটা হচ্ছে মাইক্রোস্কোপ টিউবস, যেটা দিয়ে আমরা ডিটেক্ট করি আলফা কণা এখানে আসছে কিনা। ওকে, ভিডিও প্লে করি।
এখন দেখো এইখানে আলফা কণা যাচ্ছে, খেয়াল করছো? এইখানে সমস্ত আলফা কণা এখানে যাচ্ছে, দেখো এই যে অনেক বড় বড় সিগন্যাল পাওয়া যাচ্ছে। কিন্তু এইদিকে না খুব বেশি আলফা কণা পড়বে না, দেখবা যখন এটাকে আসলে আমি এই পাশে নিয়ে আসবো। এই যে দেখো, এখন কিন্তু ওই যে দুই একটা অল্প সংখ্যক লাইট জ্বলে, দেখছো? এখানে তো আরো কম লাইট জ্বলে, এই যে একটা জ্বললো মাত্র। একটু পেছনে এনে দেখাই, দাঁড়া একটু পেছনে আনা দরকার। হুম, তাহলে সমস্ত আলফা কণা ওইখানে গেছে, এইখানে কোনো আলফা কণা তেমন নাই বললেই চলে। এখন তোমাদেরকে জুম ইন করে দেখানো হচ্ছে যে ভেতরে কি ঘটনাগুলো ঘটছে। এই যে স্বর্ণের পাতের পরমাণু, দেখো সব আলফা কণা কিন্তু, যেহেতু এই যে একটা পরমাণু, খেয়াল করছে একটা পরমাণু, পরমাণুর কিন্তু ম্যাক্সিমাম জায়গা ফাঁকাই, পিছে একটা নিউক্লিয়াস। তো এত ফাঁকা জায়গা দিয়ে আলফা কণা তো ঠাস ঠাস করে চলে যাবে, কোথাও আটকাবে না। আর আর এটা আবার প্লে করব। দুই একটা আলফা কণা হইতেছে দিক পরিবর্তন করে। চলো আবার একটু দেখি। এখানে প্রত্যেকটার পরিচয় লেখা আসছে যে কোনটা আসলে কি জিনিস। এই যে এইখানে যখন ছিল তখন দেখো কত বড় বড় সিগন্যাল পাওয়া যাচ্ছে। যখনই তুমি এই পাশে সরাই ফেলবা, এই যে এখানে কিন্তু খুব কম সিগন্যাল পাওয়া যাচ্ছে, হাতে গোনা দুই একটা লাইট দেখবে জলে জোনাকের মতো। এখানে এই যে একটা মাত্র জ্বললো। এখন কি হয়, এই হচ্ছে দেখো জুম ইন করে দেখানো হচ্ছে, এই হচ্ছে স্বর্ণের পাত এবং এই হচ্ছে একটা পরমাণু। ম্যাক্সিমাম কণাগুলো কিন্তু সরাসরি ভেদ করে চলে যায়। আর দুই একটা কণা দেখবে যেখানে ঠাস ঠাস করে হচ্ছে ইয়া লাগে, ধাক্কা লাগে, সে বিপরীত দিকে ফেরত আসে। ওকে, সো এই হচ্ছে আমাদের, এটা এটা ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করছিলাম। এটা হচ্ছে ইয়ার হচ্ছে ফোকসেইন নামে হচ্ছে একটা ওয়েবসাইট। এবার আমরা আমাদের মেইন পড়াশোনায় ফেরত আসি। তো এটা হচ্ছে সেই আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টটা ছিল। এখন এই এক্সপেরিমেন্টে তোমাদেরকে যদি একটু বলি যে এক্সপেরিমেন্টে কি করছিল, আবার একটু দেখাই। ধরো এই হচ্ছে সেই আমাদের স্বর্ণের পাত, এই হচ্ছে সেই স্বর্ণের পাত, তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের সেই জিঙ্ক সালফাইডের পর্দা। সুন্দর হলো না? এই হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। ওকে, আর এখানে হচ্ছে আলফা পার্টিকেলের সোর্স। এখান থেকে আলফা কণা যাচ্ছে। তো রেজাল্ট হচ্ছে ম্যাক্সিমাম আলফা কণা কি হয়, ম্যাক্সিমাম আলফা কণা একদম সরাসরি এখানে স্বর্ণের পাত ভেদ করে একদম সরাসরি এখানে চলে যায়। বলা যায় অলমোস্ট 99.99% ম্যাক্সিমাম। খুব কম সংখ্যক আলফা কণা, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা, এটা হচ্ছে স্বর্ণের পাত। খুব কম সংখ্যক আলফা কণা আছে যারা আসলে দিক পরিবর্তন করে, ধরো এই যে দুই একটা আছে যারা একটু দিক পরিবর্তন করলো। আর খুবই কম সংখ্যক আছে যারা গিয়ে আবার হচ্ছে সেই পথে ফেরত আসে। এটা হচ্ছে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট ছিল। আর স্বর্ণের পাতের পুরুত্ব নিয়ে একটু কাহিনী আছে, একটু বলে দেই বা এখানে লিখি। স্বর্ণের পাতের পুরুত্ব হচ্ছে 0.1234। এত হচ্ছে, এটা আমি বই দেখে জানাই, এটা নিয়ে বইয়ে বইয়ে খুবই কন্ট্রোভার্সি আছে। এক এক বইয়ে না এক এক রকমের কথা লেখা। কোনো বইতে 4টা 0 লেখা আছে, কোনো বইতে 3টা 0 লেখা আছে। 4 × 10⁻³ ন্যানোমিটার। আচ্ছা, এখানে আবার ন্যানোমিটারে দেওয়া, আমরা একটু মিলিমিটারে সার্চ দিয়ে দেখি। আচ্ছা, 0.404 সেন্টিমিটার। 0.404, 1 2 3 4 4 সেন্টিমিটার। তাও এটা একটু সবাই চেক করে নিও তোমার বইতে কোনটা আছে। এখন উনি যে আলফা পার্টিকেল করলো, অনেকে জিজ্ঞেস করতে পারে জিঙ্ক সালফাইড কেন নেওয়া হয়েছে। জিঙ্ক সালফাইড নেওয়া হয়েছে কারণ তা না হলে তো আমি আলফা কণা এখানে গেছে কি যায় নাই,
আলফা কণা কি সরাসরি চলে গেছে নাকি একটু বেঁকে গেছে নাকি সরাসরি পেছনের দিকে ফেরত আসছে, এটা তো আমি বুঝবো না। ওই আলফা কণার অস্তিত্ব টের পাওয়ার জন্য আমরা কি নিছি, জিঙ্ক সালফাইড নিছি। স্বর্ণের পাত কেন নেওয়া হয়েছে? আমি তো পরমাণুর মডেল বানাবো, এখন আমাকে তো একটা পরমাণু সামনে রেখে এক্সপেরিমেন্ট করতে হবে, তাই না? সো একটা পরমাণুকে সামনে রেখে যে এক্সপেরিমেন্ট করতে হবে সেই পরমাণু হচ্ছে স্বর্ণের পরমাণু। তাহলে ওনার এক্সপেরিমেন্টের রেজাল্ট হচ্ছে এইটা, যে প্রায় সব আলফা কণা সরাসরি জিঙ্ক সালফাইড এর পর্দায় আঘাত করে। এ হচ্ছে প্রথমটা। প্রায় সমস্ত প্রায় সমস্ত আলফা কণা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে আঘাত করে, তারা কোনো রকমের দিক পরিবর্তন করে না। এরপরে হচ্ছে সামান্য সংখ্যক সামান্য সংখ্যক বেঁকে যায়, খুবই সামান্য, যারা কি করলো একটুখানি বেঁকে গেল, যেমন এখানে আমি মাত্র একটা দেখাইছি। রাদারফোর্ডের উপরে কি লেডের প্রভাব পড়ে না? না, না, লেডের প্রভাব পড়ে না। লেডটাকে শুধু আলফা কণাটাকে একটা ডিরেকশনে নেয়, রেডিওর কোনো কাজ নেই। আর এরপরে হচ্ছে একেবারে নাই বললেই চলে, মানে প্রতি 20,000 আলফা কণার মধ্যে একটা। চিন্তা করো কত কম। সো প্রতি 20,000-এ একটা, 1 বাই হচ্ছে 20 কে লিখলাম আর কি, প্রতি 20,000-এর মধ্যে একটা আলফা কণা কি হয়, সরাসরি বিপরীত দিকে ফেরত আসে। তাহলে 1 বাই প্রতি 20,000-এ বিপরীত দিকে ফেরত আসে। এই হচ্ছে ওনার এক্সপেরিমেন্টের রেজাল্ট ছিল, বিপরীত দিকে ফেরত আসে। ওকে, তাহলে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের রেজাল্ট গুলো একটু দেখি। হোয়াট ইফ অ্যান সিলভার ফয়েল ওয়াজ ইউজড ইনস্টেড অফ গোল্ড, একই টাইপের রেজাল্ট আসতো। মানে মেইন কথা হচ্ছে আমি দেখব একটা পরমাণু নিব, সেই পরমাণুর মধ্যে একটা কণা পাঠাবো, সেই কণাগুলো কোথায় গেছে, কত দূর গেছে, সেগুলো আমাদেরকে ট্র্যাক করতে হবে, এই হচ্ছে মেইন উদ্দেশ্য ছিল। তাহলে একটু সংক্ষেপে রিভিউ করে দেই। আমরা পরমাণু মডেল শিখছিলাম, সেখানে দেখলাম আলফা কণা কি জিনিস। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম, নিউক্লিয়াস হচ্ছে আমাদের আলফা কণা। রাদারফোর্ড যখন আলফা কণা পরীক্ষাটা করছিল তখন সে একটা গোল্ড পাত নিচ্ছিল, এই হচ্ছে সেই গোল্ড পাত। আর এটা হচ্ছে আমাদের আলফা কণার সোর্স, আলফা কণার উৎস। ওকে, এটা কি 9-10-এ ছিল না? ছিল তো বোধহয়, ছিল কি? সম্ভবত আছে। সম্ভবত ছিল না, 9-10-এ থাকার কথা। অনুপ্রভা প্রতিপ্রভা রিপিট করেন, অনুপ্রভা প্রতিপ্রভা পরে পড়বো, জাস্ট লাইট জ্বলে এমনি তুমি চিন্তা করো। আচ্ছা, না থাকলে না থাকলে এখন শিখে নাও। সো সে একটা আলফা কণার সোর্স নিল, সেই আলফা কণার সোর্সে এই এখান থেকে আলফা কণা পাঠালো স্বর্ণের পাতের মধ্য দিয়ে। স্বর্ণের পাতের পুরুত্ব হচ্ছে 0.4টা জিরোর পরে 4, এত সেন্টিমিটার। এত সেন্টিমিটার পুরো এটা স্বর্ণের পাত নিল, আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে গেল। এখন আলফা কণা পরীক্ষার রেজাল্টটা হচ্ছে অলমোস্ট সমস্ত আলফা কণা সরাসরি কোনো রকমের দিক পরিবর্তন না করে এই জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে আঘাত করে, মানে এখানে লাইট জ্বলে আর কি। অনুপ্রভা প্রতিপ্রভা আসবে সামনে, এই চ্যাপ্টারেই আছে। তাহলে ম্যাক্সিমাম আলফা কণা সরাসরি জিঙ্ক সালফাইড ভেদ করে, ওই সরাসরি সরাসরি গোল্ড পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে। খুব কম সংখ্যক আলফা কণা দিক বেঁকে যায়, আর খুবই কম, নাই বললেই চলে, প্রতি 20,000-এ একটা। দেখো, প্রতি 20,000-এ একটা আলফা কণা সরাসরি বিপরীত দিকে ফেরত আসে। ওকে, এই হচ্ছে আলফা পার্টিকেল পার্টিকেল পরীক্ষা। তো আগে বলো পরীক্ষাটা বুঝতে পারছি কিনা, যে কি কি পরীক্ষাটা করছিল। জিঙ্ক সালফাইড জিনিসটা হচ্ছে ধাতু ব্যবহার করা হয়েছে কেন, মানে প্রিয়ম এটা হচ্ছে আমার যে কোনো একটা পরমাণু নিতে হবে। এখন আমি একটা পরমাণু চেক করব, মানে তুমি হচ্ছে ধরো ফর্সে একটা মানুষকে চেক করবা, তো মানুষকে তো তোমার লাগবে। একটা পরমাণু চেক করব, তো সে পরমাণুর মডেল হিসেবে গোল্ড নিছে। এমন হইতে পারে যে হচ্ছে গোল্ড হয়তো নিষ্ক্রিয় একটা পরমাণু, তার জন্য গোল্ড নিছে, এমনও হইতে পারে।
আবার হচ্ছে গোল্ড খুবই শক্তপোক্ত, এই জন্য গোল্ড নিতে হতে পারে। কেন নিছে উনি, এটা তো গোল্ড নিতেই হতো এমন কোনো কথা না, অন্য পরমাণু নিলেও হইতো বা অন্য কোনো ধাতু নিলেও হইতো, বাট গোল্ড নিয়ে হয়তো করছে। বিপরীত দিকে কেন ফেরত আসে পরে আসছি, আমরা দেখি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা ধনাত্মক এবং ইলেকট্রন ঋণাত্মক হওয়া সত্ত্বেও কেন আলফা কণা প্রভাবিত হয়, কেনর উত্তর আমরা দিব আস্তে আস্তে। পরমাণু কেন নিয়েছে ভাইয়া? এই পরমাণু মডেল বানাইতে গেলে পরমাণু নেওয়া লাগবে না? তুমি দেখবা যে মাছ কেমনে সাঁতার কাটে, এটা ধরো পরীক্ষা করতে চাচ্ছ। এখন মাছ কেমনে সাঁতার কাটে তার জন্য তো পানির মধ্যে মাছ ছেড়েই দেখতে হবে যে মাছ কেমনে জিঙ্ক সালফাইডের আলো প্রতিপ্রভা রাদারফোর্ড কিভাবে চেক করলেন? প্রতিপ্রভা মানে লাইট জ্বলা বাবা, লাইট জ্বলা তো বোঝাই যায়, আর ওগুলো ডিটেকশনের জন্য লাইট ডিটেক্টর পাওয়া যায় ল্যাবে। এটা কি নিষ্ক্রিয়ই হতে হবে? হ্যাঁ, নিষ্ক্রিয় হলে তো ভালো, কারণ হচ্ছে জিঙ্ক সালফাইড তো একটা পজিটিভ আলফা কণা একটা পজিটিভলি চার্জ কণা। তো এখানে যদি আমি এমন কোনো ধাতু নেই যেটা সক্রিয় খুবই, তাহলে তো অন্য রিয়েকশন টিয়েকশন হইতে পারে, আমি তো সেসব রিয়েকশন টিয়েকশন চাই না। আমি চাই জাস্ট এটা মেকানিক্যাল এক্সপেরিমেন্ট। ঠিক আছে? জিঙ্ক সালফাইডের মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যা অনুপ্রভা দেখায়, সেটা এটা সামনে আসবে। তোমরা অত অনুপ্রভা শেখার দরকার নেই, শিখো যেটা লাইট জ্বলে, শেষ। এখন উনি যে এক্সপেরিমেন্টটা করলো, এক্সপেরিমেন্ট করে রেজাল্ট পাইলো, বাট সেই রেজাল্ট থেকে সে কিছু স্বীকার্য দিল। স্বীকার্য কি? প্রথম স্বীকার্য ভাই, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুব পরীক্ষায় আসে, এবং এটা একাডেমিকেও আসে, এটা অ্যাডমিশনে আসে। প্রথম স্বীকার্য হচ্ছে, দেখো, ম্যাক্সিমাম আলফা কণা সরাসরি কি ভেদ করে চলে গেছে না, কোনো রকমের কোনো বাধা না পেয়ে। তাহলে আমাকে বলো, পরমাণুর ম্যাক্সিমাম জায়গা কি ফাঁকা, নাকি পরমাণুর ম্যাক্সিমাম জায়গা অকুপাইড? কি মনে হয়, তোমার কমন সেন্স কি বলে? একটা পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, যেটাকে ইংলিশে ভয়েড বলা হয়। ইভেন ওই যে আমাদের দেখছিলাম না, পরমাণুকে জুম ইন করে যখন দেখাইছিল, তখন ভিতরে পিচ্ছি একটা নিউক্লিয়াস থাকে আর বাইরে বিশাল ফাঁকা জায়গা থাকে। তাহলে প্রথম স্বীকার্য হচ্ছে পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। ওকে, প্রথম স্বীকার্য। তাহলে সেই স্বীকার্য থেকে আমি প্রথম স্টেটমেন্টটা দিলাম যে একটা পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। ওকে, এরপরে দেখো, সেটা হতেছে প্রতি 20,000-এ একটা কণা সরাসরি বিপরীত দিকে ফেরত আসে, বা অল্প কিছু আলফা কণা হইলেও তো দিক পরিবর্তন করছে। কেন দিক পরিবর্তন করছে? দিক পরিবর্তন করছে কারণ এরা কারোর সঙ্গে ধাক্কা খাইছে, ভারী কারোর সঙ্গে। এখন সেই ভারী কোনো অংশটুকু কি পরমাণুর সমস্ত জায়গায় থাকে, না মাঝখানে পিচ্ছি একটা জায়গায় থাকে? বুঝো কিনা? যে আলফা কণা কারোর সঙ্গে ধাক্কা খাইছে, ধরো তুমি কোনো একটা মেলা দিয়ে হাঁটতেছো। এখন একটা মেলা দিয়ে হাঁটার সময় হতেছে, নর্মালি কি হয়, তুমি যদি হালকা পাতলা কারোর সঙ্গে ধাক্কা খাও, তুমি কিন্তু পড়বা না, সে পড়ে যাবে। তুমি তোমার মতো করে হেঁটে চলে যাবা, ধরো তুমি যদি বড় সড়ো শক্তপোক্ত হও। আর যদি সে বড় সড়ো শক্তপোক্ত হয়, তাহলে কি হবে? তুমি হইতেছে যদি সরাসরি ধাক্কা খাও, তাহলে সরাসরি কোলাইড করলা। যদি সাইডে মাইডে ধাক্কা খাও, তাহলে তুমি ছিটকে পড়ে যাচ্ছ, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকমই হয়। এখন এই আলফা কণা, কিছু আলফা কণা আছে ধরো এরকম, যেটা এইখান দিয়ে যায় সেটা তো এভাবে যায়, বেঁকে যায়। যেটা এইখান দিয়ে যায় সেটা এইদিকে যায়, আর যেটা সরাসরি যায় সেটা আবার সরাসরি ফেরত আসে, এরকমই তো ঘটে ব্যাপারটা। তাহলে যেহেতু কিছু আলফা কণা হতেছে দিক পরিবর্তন করে, তার মানে এরা অবশ্যই ধাক্কা খায়। সেই ধাক্কা যাতে খায় সেটা আমরা কি বলি, সেটা বলি হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ দ্বিতীয় স্বীকার্য হচ্ছে এটা, পরমাণুর সমস্ত ভর, পরমাণুর প্রায় সব ভর কেন্দ্রে অবস্থিত। এই কেন্দ্রকে আমরা কি বলি? যাকে নিউক্লিয়াস বলা হয়। যাকে নিউক্লিয়াস বলা হয়। আমরা এখানেই মুখস্থ করে ফেলবো। সেটা হইতেছে যে ইলেকট্রনের ভর কই যাবে, ইলেকট্রনের ভর খুবই কম, তো এই জন্য আমরা প্রায় লিখছি। পরমাণু প্রায় সমস্ত ভর হচ্ছে কেন্দ্রে অবস্থিত। এই কেন্দ্রকে আমরা কি নামে ডাকি? নিউক্লিয়াস নামে ডাকি। তাহলে প্রথম স্টেটমেন্ট, যেহেতু ম্যাক্সিমাম আলফা কণা সরাসরি চলে যায়, কোনো কারোর সঙ্গে ধাক্কা টাক্কা খায় না, তাহলে একটা পরমাণুর ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ফাঁকা।
2 নম্বর, একটা পরমাণুতে খুব অল্প জায়গায় নিউক্লিয়াস থাকে। পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রে অবস্থিত এবং সেই কেন্দ্রকে আমরা কি নামে ডাকি? সেই কেন্দ্রকে ডাকি হচ্ছে আমরা নিউক্লিয়াস নামে। এবার আসি 3 নম্বর স্টেটমেন্ট। আচ্ছা, একটা আলফা কণা ধাক্কা খেয়ে ফেরত আসছে। তাহলে আমাকে বলো কাঁচা বাচ্চারা, তারা কি আকর্ষিত হয়েছে না বিকর্ষিত হয়েছে? তোমার কমন সেন্স কি বলে? যেহেতু আলফা কণা বিপরীত দিকে ফেরত আসছে, তাহলে সেটা কি আকর্ষিত হয় না বিকর্ষিত হয়? কমন সেন্স কি বলে? গুড, অবশ্যই বিকর্ষিত হয়েছে। বিকর্ষিত না হইলে তো সরাসরি বিপরীত দিকে ফেরত আসতো না। তাহলে বিপরীত দিকে সরাসরি ফেরত আসছে, সরাসরি ফেরত আসছে। এর মানে হইতেছে, যেহেতু আলফা কণা পজিটিভলি চার্জ, এই যে লিখে দিছিলাম আলফা কণা ধনাত্মক চার্জ যুক্ত, তাহলে সে যার সঙ্গে ধাক্কা খাইছে সেটাও কি হবে? ধনাত্মক চার্জ যুক্ত নাকি ঋণাত্মক চার্জ যুক্ত? অবশ্যই ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত। একের পর এক সিরিয়ালি আসবা, তখন দেখবা পরীক্ষার হলে গিয়ে ভুলবা না। ওকে, তাহলে পরের স্টেটমেন্টটা হচ্ছে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত। কি দেখে বুঝছি? যেহেতু আলফা কণাগুলো সরাসরি বিপরীত দিকে ফেরত আসছে, তাহলে আলফা কণা যদি ধনাত্মক হয়, তাহলে সে যে যার সঙ্গে ধাক্কা খাইছে সেও কি হবে? ধনাত্মক চার্জ যুক্ত হবে। ওকে, আলফা কণার ভর কত? 2টা প্রোটনের ভর আর 2টা নিউট্রনের ভর যোগ করে যা আসে তাই। পরের স্টেটমেন্ট আসি। পরমাণু কি চার্জ আছে নাকি পরমাণু চার্জ নাই? কি মনে হয়? একটা পরমাণুর কি কোনো চার্জ আছে? নাই তো। বুঝি তো? পরমাণুর কোনো চার্জ নেই, আয়নের চার্জ আছে। তাহলে পরমাণু যদি চার্জ না থাকে, তাহলে ভেতরে যে পরিমাণ ধনাত্মক চার্জ থাকে তার বাইরে সমপরিমাণ কি আছে? ঋণাত্মক চার্জ আছে না? বুঝো কিনা? যেহেতু ভেতরে যে পরিমাণ ধনাত্মক চার্জ থাকবে, আমি বলে দিলাম, খুব হাসি মুখে বলে দিচ্ছি যে পরমাণু হচ্ছে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের সমপরিমাণ তো নেগেটিভ চার্জও থাকতে হবে। তাহলে আমরা তো এটা বলতে পারি যে নিউক্লিয়াসের সমপরিমাণ ঋণাত্মক চার্জ বাইরে অবস্থিত আছে। বলা যায় কিনা? কারণ না হলে তো পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ হইতো না। তাইলে যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ, তো যেহেতু পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ, সেহেতু এতে কেন্দ্রের সমপরিমাণ ইলেকট্রন অবস্থিত। ওকে ভাই, বুঝলো কিভাবে পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ? এটা বোঝা তো খুবই সহজ। কোনো বস্তু চার্জ, ধর এক খণ্ড গোল্ড, এক খণ্ড গোল্ডের কি কোনো চার্জ আছে? না, চার্জ আবিষ্কার হয়েছে আরো বহুত আগে, বুঝছো? এটা পরমাণুর কোনো চার্জ নেই, পজিটিভ নেগেটিভ চার্জ থাকলে তো এমনিতেই বোঝা যায়। এখন এই যে ইলেকট্রন গুলো যে অবস্থিত বা বাইরে সমপরিমাণ ইলেকট্রন আছে, মানে ভেতরে যে পরিমাণ পজিটিভ চার্জ আছে বাইরে সেই পরিমাণ ইলেকট্রন আছে, এই ইলেকট্রন গুলো কিভাবে ঘুরে? কেউ কি জানো? আমরা তো সৌরজগৎ দেখছি। তো সৌরজগতের কি হয়? সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে। তো রাদারফোর্ড বলছে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমনে ঘুরে, আবারও বলতেছি সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমনে ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেইভাবে ঘুরে। অর্থাৎ শেষের স্টেটমেন্টটা হচ্ছে এইটা, সৌরজগতের মতো, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সৌর জগতের মতো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে, নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। ওকে, সবাই একটু লিখে নাও, লিখে হলে আমাকে জানিও। এই জন্য ওনার এই মডেলকে কি বলা হয়? ওনার মডেলকে বলা হয় সোলার মডেল। ওকে, মানে রাদারফোর্ড মডেলকে এই জন্য বলা হয় সৌর মডেল।
বা সোডাল মডেল। হ্যাঁ, উপবৃত্তাকার কক্ষপথে। আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি একেবারে হুবহু না, তোমরা তো এগুলো বই থেকেও পড়বা। কিন্তু আমি এখানে লিখে দেওয়ার ফলে কি হবে, যে তোমরা হচ্ছে পয়েন্টগুলো মাথায় থাকবে। আর বই থেকে পড়লে দেখবা পয়েন্টগুলো মাথায় আনতে খুব একটা প্যারা হচ্ছে না। তাহলে হচ্ছে আমরা এক এক করে বলি যে রাদারফোর্ড ওনার যে পরমাণু মডেলটা দিছিল সেই পরমাণু মডেলটা তৈরি করা হয়েছিল আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে। আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টে সে 0.00004 সেন্টিমিটার পুরো একটা স্বর্ণের পাত নিছে, একটা আলফা কণার সোর্স নিছে, সেখান থেকে আলফা কণা পাঠাইছে। আলফা কণা গেছে কি যায়নি সেটা ডিটেকশনের জন্য একটা জিঙ্ক সালফাইডের পর্দা নিছে। এই হচ্ছে ওনার মোটমাট হচ্ছে লজিস্টিক্স ছিল। ওনার রেজাল্ট হচ্ছে প্রায় সমস্ত আলফা কণা কোনো রকমের দিক পরিবর্তন না করে ওই স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। খুব সামান্য পরিমাণে আলফা কণা বেঁকে যায়, আর প্রতি 20,000 একটা আলফা কণা সরাসরি দিক পরিবর্তন করে বিপরীত দিকে ফেরত আসে। এরপর আমরা দেখলাম যে স্বীকার্য কি কি। স্বীকার্য মানে হচ্ছে পস্টুলেট, পস্টুলেট মানে হচ্ছে স্টেটমেন্ট। যেহেতু সমস্ত আলফা কণা সরাসরি চলে যায় মানে পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। 2 নাম্বার, পরমাণু যেহেতু হচ্ছে আলফা কণা কারোর সঙ্গে ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফেরত আসে, তাহলে ভেতরে অবশ্যই কোনো একটা ভারী কণা আছে। এই জন্য আমরা বলি পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রে অবস্থিত, সেই কেন্দ্রকণির নাম দিয়েছিল নিউক্লিয়াস। কেন্দ্র যেহেতু পজিটিভ, তাহলে অবশ্যই হচ্ছে মানে আলফা কণা যেহেতু পজিটিভ, যেহেতু সে বিকর্ষিত হয়েছে, তাহলে কেন্দ্রে অবশ্যই পজিটিভ চার্জ আছে। এরপরে দেখলাম হতেছে যেহেতু পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ, তাহলে আলফা কণা মানে পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ, তাহলে কেন্দ্রে যে পরিমাণ পজিটিভ চার্জ আছে সেই পরিমাণ অবশ্যই নেগেটিভ চার্জও থাকবে। সেই নেগেটিভ চার্জ কে ধারণ করে? ইলেকট্রন ধারণ করে। ইলেকট্রন কেমনে ঘুরে? সৌরজগতের মতো ঘুরে। এই জন্য হইতেছে উনি কি বলছিল? সোলার মডেল বলছিল। সৌরজগতের মতো ঘুরে কিভাবে বুঝলো? ধারণা করছে সৌরজগতের মতো তো ঘুরে না, এটা তো ভুল। তো এই জন্য তার মডেলকে বলা হয় সোলার মডেল। ওকে, ঠিক আছে ভাইয়া। কেন্দ্রে সমস্ত ভর আছে কিভাবে বুঝলো? কারণ একটা পরমাণুর ধরো আমার কাছে হচ্ছে একটা গোল্ড পাত আছে, সেই গোল্ডের পাতের যে ভর আর প্রোটনের যে ভর, সেই ভর হিসাব নিকাশ করলেই দেখা যায় ইলেকট্রনের তো ভর খুবই সামান্য। টেলিফোট করে না ভাইয়া, মানে জলে আর নিভে, ওই অনুপ্রভা যেটাকে বলে আর কি। হ্যাঁ, ফোর্থ লাইন বুঝি নাই। 1 2 3 4, নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত, মানে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ থাকে। ধনাত্মক চার্জ মানে কি? আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জ, সে যেহেতু বিকর্ষিত হয়েছে, তাহলে সমধর্মী চার্জের সঙ্গে ধাক্কা খাইছে। সমধর্মী চার্জ মানে তো ধনাত্মক চার্জে। এবার আসি, তার যে মডেলটা দিছিল সেই মডেলটা আসলে হচ্ছে খুব একটা সুবিধাজনক ছিল না, এখানে কিছু ভুল ছিল। এখন সেই ভুলগুলো আমরা একটু ডিল করব যে ভুলগুলো আসলে কিসে। আচ্ছা, উনি যে হচ্ছে সোলার মডেলের সঙ্গে তুলনা করছিলেন, এই তুলনা করা কি ঠিক ছিল? কি মনে হয়? মানে উনি যে সোলার মডেলের সঙ্গে তুলনা করছিলেন, এটা কি ঠিক ছিল? অবশ্যই ঠিক না। কারণ সৌর মডেল আর এর মধ্যে না অনেক পার্থক্য আছে। তাহলে আমরা সীমাবদ্ধতার প্রথমটা আসি। সৌর মডেলের সঙ্গে তুলনা, এটাই প্রথম ভুল ছিল। সৌর মডেলের সাথে তুলনা। এখন অনেকে বলতে পারে, ভাই কি সমস্যা ছিল? মানে সৌর মডেলের সঙ্গে তুলনা করলে সমস্যা কি ছিল? সমস্যা হইতেছে, আমি তো তোমাদেরকে এখানেই বলে দেই কি কি সমস্যা। আচ্ছা, আমরা তো জানি গ্রহগুলোর চার্জ আছে, তাই না? চার্জ আছে গ্রহগুলোর, কি মনে হয়? এই গ্রহের কোনো চার্জ আছে? গ্রহের কিন্তু কোনো চার্জ নাই। বাট প্রোটন বলি ইলেকট্রন বলি এগুলো তো সব চার্জ আছে, তাই না? সো এইটা একটা সীমাবদ্ধতা যে গ্রহগুলোর কোনো চার্জ নাই বাট পরমাণুর কণাগুলোর চার্জ আছে। ওকে, সো একটা স্টেটমেন্ট হচ্ছে এইটা, যে গ্রহ কোনো চার্জ নেই, তবে প্রোটন বলি ইলেকট্রনের চার্জ আছে। এটা হচ্ছে প্রথম লিমিটেশন আর কি, সৌরজগতের সঙ্গে তুলনা করার প্রথম ঝামেলা। 2 নম্বর ঝামেলা, এই কাঁচাপাচারা, গ্রহগুলোর যে বলগুলো কাজ করে সেগুলো কি বল? মহাকর্ষ বল না? সূর্যকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, পৃথিবী সূর্যকে যে বলে আকর্ষণ করে, বা সূর্য মঙ্গলকে যে বলে আকর্ষণ করে, সেটা তো মহাকর্ষ বল।
তাহলে ওইখানে ছিল মহাকর্ষ বল, আর আমাদের এখানে কি বল কাজ করে? কুলম্বের বল কাজ করে না? যারা কুলম্বস ফোর্স চিনো না, চার্জ চার্জ যে বলে আকর্ষণ বিকর্ষণ করে, সেটা হচ্ছে কুলম্বের ফোর্স। তাহলে আমরা হয়তো বলতে পারি যে সৌরজগতে মহাকর্ষ বল কাজ করে। মহাকর্ষ বল। আর পরমাণুতে কি কাজ করে? কুলম্বের বল। পরমাণুতে হচ্ছে কুলম্বের বল কাজ করে। তো এই জন্য উনি যে কম্পারিজনটা করছিল এটা আসলে উচিত হয়নি। ওনার মোটেও উচিত হয়নি যে উনি সৌরজগতের সাথে কম্পেয়ারটা করলেন। ওকে, ভুল হয়ে গেছে আর কি। তাহলে হচ্ছে প্রথম স্টেটমেন্টটা ছিল যে ওনার এই পরমাণু মডেল যে দিল, সেই যে দিছে, এই দেওয়াটা ওনার তুলনা করা ভুল হয়েছে। কেন? ওইখানে গ্রহগুলো চার্জ নাই, এখানে চার্জ আছে, ওইখানে মহাকর্ষ বল কাজ করে, এখানে প্লাস মাইনাসের কুলম্বের ফোর্স কাজ করে। 2 নম্বর সীমাবদ্ধতা, ওনারটা হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত। ওকে, একটু বলে দিই, বুঝাচ্ছি। বা আচ্ছা, ক্লাসিক্যালি লিখি। মানে ওনার মডেলটা হচ্ছে, এই ক্লাসিক বানান কি একটা এস না ডাবল এস? একটা এস বোধহয়, তাই না? না ডাবল এস? ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর প্রতিষ্ঠিত। কার? রাদারফোর্ডের মডেল। এটা কি বাংলা কি বলে জানো? চিরায়ত বলবিদ্যা। এখন বোঝাচ্ছি কেন যেটাকে চিরায়ত বলবিদ্যা বলে। চিরায়ত বলবিদ্যা কিরকম, ধরো তোমারে আমি ডান হাত ধরে, ধরো উত্তর দিক টানতেছে। এখন তোমার যদি ওই জায়গায় অবস্থিত থাকতে হয়, তাহলে তোমাকে আরেকজন বাম হাতে দক্ষিণ দিক ধরে টানতে হবে, তাই না? মানে আমি তোমাকে ডান হাত দিয়ে ধরো একদিকে টানতেছি, তুমি তোমাকে আরেকজন বাঁ হাত দিয়ে তার বিপরীত দিকে সমান বলে টানতেছে। সুতরাং তুমি মাঝখানে স্টেবল থাকবা। এই যে একজন এদিকে টানে আরেকজন ওদিকে টানে, তারপরে হচ্ছে যতগুলো প্লাস থাকবে ততগুলো মাইনাস থাকবে, এই যে একেবারে সিম্পল কনসেপ্টের উপর প্রতিষ্ঠিত। কিন্তু তোমরা হয়তো জানো যে ইলেকট্রন গুলোর মধ্যে কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, সে এই দেখায় সেই দেখায়, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হ্যান ত্যান আগডুম বাগডুম কত কিছু আছে, পরে পড়বো আমরা। তো এই যে হ্যাঁ, ওনার ভুল হয়েছে, ওনাকে ক্ষমা করে দিচ্ছে। এখন এই আগডুম বাগডুম না ওনার এই মডেলে আসলে আনে নাই, বুঝছো? মানে আধুনিক যে ব্যাপার স্যাপারটা থাকে, সেই আধুনিক ব্যাপার স্যাপার ওনার মডেলে নাই। উনি সাদাসিধা মানুষ, উনি বলছে বাবা পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক থাকে, তাহলে বাইরে ঋণাত্মক থাকবে। এরপরে উনি বলছে যে হচ্ছে যেহেতু ভেতরে একটা ভর থাকে, সমস্ত ভর ভেতরেই আছে। মানে খুবই সাদাসিধে টাইপের কয়েকটা স্টেটমেন্ট দিছিল, যেটাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বলি বা চিরায়ত বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। আধুনিকতা বলে ওনার কিছু আসলে নাই। তাহলে আমরা দেখলাম হচ্ছে সৌরমণ্ডলের সঙ্গে যে তুলনা করছে, সেই তুলনাটা করা উচিত হয়নি। ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর প্রতিষ্ঠিত, এটা ওনার মডেলের আরেকটা বড় সীমাবদ্ধতা। রাজ, এক্সাম কেমনে নিবেন ভাইয়া? এক্সাম টেস্ট মজে হবে। আগে আমরা পড়তে থাকি, ক্লাসের মধ্যে এইসব প্রশ্ন করলে তুমিও ডিস্ট্রাক্টেড হবা, আমিও ডিস্ট্রাক্টেড হব। এক্সাম যখন নেওয়ার সময় হবে তখন তোমরা জানতে পারবে এক্সাম কেমনে নেওয়া হবে। আচ্ছা, এরপরে তোমরা কি জানো পারমাণবিক বর্ণালী বলে কিছু জিনিস আছে? ওনার মডেলে পারমাণবিক বর্ণালী মানে হতেছে কোন একটা পরমাণুতে মাঝে মধ্যে ছোট ছোট রং দেখা যায় আর কি। সেই রঙের কোনো ব্যাখ্যা আসলে ওনার এই মডেলে নাই। পারমাণবিক বর্ণালীও সামনে আছে, যেটাকে বলা হয় অ্যাটমিক স্পেকট্রাম। সো বর্ণালী সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। বর্ণালী সম্পর্কে ধারণা নেই বা ধারণা পাওয়া যায় না। মানে মাঝে মধ্যে কি হয়, পরমাণুতে কিছু রং দেখা যায়, বুঝছো? যখন কোনো পরমাণুতে হচ্ছে আমি এনার্জি দিব বা এনার্জি নিব, তখন সুন্দর সুন্দর রঙিন রঙিন রেখা দেখা যায়। ওই রঙিন রেখা কেন দেখা যায়, কিভাবে দেখা যায়, দেখাগুলোর মেকানিজম কি, সেই সম্পর্কে আসলে কোনো ধারণা উনি এটা দেয়নি।
এরপরে সীমাবদ্ধতা হচ্ছে কক্ষপথ, ইলেকট্রন যে ঘুরে সেই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। আকার আকৃতি সম্পর্কে ধারণা নাই। মানে কক্ষপথ কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার নাকি হচ্ছে চতুর্কোণা, চারকোণা, কি আগডুম বাগডুম কোনো কিছু আসলে রাদারফোর্ড বলে নাই। কিন্তু কেন রং দেখা যায়, নাবিল আসবো, বর্ণালী সম্পর্কে কথা আছে, রং দেখা যায় সেটা জানো। আমি যদি এক ক্লাসেই সবকিছু পড়াই ফেলি তাহলে পরে গিয়ে কি পড়বা? বর্ণালী কেন দেখা যায় এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা সামনে আসবে। ভাই আমি যদি ক্লাস 10 এর বুক থেকে এগুলো পড়ি তাহলে কি কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হবে, 10 এর বইতে খুব কম জিনিস আছে। ভাই গ্রুপে অনেক আজাইরে কথা বলে, শুধু শুধু এইগুলো নিষেধ করেন। আমি হচ্ছে কয়েকদিন ধরে দেখছি, এটা বলবো না সবাইকে, এটা নোটিশ দিব না। এরপরে আসি হচ্ছে সব থেকে বড় যে সমস্যা সেটা নিয়ে কথা বলি। সব থেকে বড় সমস্যা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব বা ম্যাক্সওয়েলস থিওরি। ম্যাক্সওয়েলস থিওরি কি বলে? তাহসানের একটা গান আছে না, তোমরা এই গানটা শুনছো কিনা? যে বিন্দু আমি, তোমায় ঘিরে বৃত্তের ভিতর শুধু তুমি আছো, বা এই টাইপের একটা গান। গানটা কি শুনছো? আর এই যে বর্ণালী কেন তৈরি হয় এই জিনিসগুলোর জন্যই আসলে হচ্ছে আমি প্রি এইচএসসি অনেকগুলো ক্লাস নিছি, যার মধ্যে বর্ণালী একটা ক্লাস ছিল। বাট অনেকে করো নাই, কিন্তু আমি এখানে আগে বুঝাই নিব, সমস্যা নেই। বাট এই যে প্রি এইচএসসি ক্লাসগুলো আসলে ওই জন্যই নেওয়া ছিল, যেন হচ্ছে তোমরা এখানে এসে সবকিছু বুঝতে পারো কলেজে গিয়ে। আচ্ছা যাই হোক, এখন তাহসানের যে গানটা ছিল যে বিন্দু আমি, আহ তোমায় ঘিরে বৃত্তের ভিতর শুধু তুমি আছো, মানে মেইন কথা হইতেছে ম্যাক্সওয়েলের থিওরিটা কি বলে জানো? ম্যাক্সওয়েলের থিওরি বলে, ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে আর এইখানে একটা ইলেকট্রন আছে। তো ইলেকট্রনগুলো এরকম ঘুরতেছে বৃত্তাকার পথে। তো ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, তাহলে ইলেকট্রনগুলো কি হবে? একটু একটু হইলেও তো নিউক্লিয়াসের কাছে যাবে, তাই না? মানে একটু একটু হইলেও নিউক্লিয়াসের কাছে যাবে। সো যেটা হয় যে এই ইলেকট্রনটা এরকম ঘুরতে ঘুরতে কক্ষপথ আস্তে 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 ছোট করতে করতে তার জীবনের উদ্দেশ্য কিন্তু পজিটিভের কাছে যাওয়া। সো এক সময় সে এই পজিটিভের কাছে গিয়ে একদম মিলিত হবে। মানে ইলেকট্রনটা একেবারে নিউক্লিয়াসে গিয়ে পতিত হইল। তো ইলেকট্রন যদি নিউক্লিয়াসে গিয়ে পতিত হয় তাহলে তো পরমাণুর অস্তিত্ব থাকবে না। সো ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী তার মডেলটা কি থাকে? এটা একটা আনস্টেবল মডেল। আমি কিন্তু তোমাদেরকে হচ্ছে কখনো মনে করো না যে আমি যে সীমাবদ্ধতা লিখে দিচ্ছি বা স্বীকার্য লিখে দিচ্ছি পরীক্ষায় যা লিখবা সেটা, এটা না। আমি কেন লিখে দিচ্ছি যেন পয়েন্টগুলো তোমার খাতায় লেখা থাকে, জিনিসটা এইটা। বাট একবার বই পড়লে দেখবা যে হইতেছে খুব সুন্দর মতো মাথায় গেঁথে গেছে। আচ্ছা রাফি বলছে ভাই 2 নম্বর পয়েন্টটা আবার একটু বলবেন? 2 নম্বর পয়েন্টটা হইতেছে চিরায়ত বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। চিরায়ত বলবিদ্যা মানে যেখানে আসলে অন্য কোনো বৈশিষ্ট্য আলোচনা করা হয় না, অন্য কোনো ডাইমেনশন নিয়ে আলোচনা করা হয় না, একেবারে সিম্পল হিসাব নিকাশ। সিম্পল হিসাব নিকাশ মানে হইতেছে আমি আমার ফোনটাকে উপরে উঠাইছি, আমি হচ্ছে ওকে পৃথিবী নিচে টানতেছে, আমি ওকে উপরের দিকে টানতেছি, দুইটা বল সমান দেখে ও এখানে থেমে আছে। এটাকে বলা হয় চিরায়ত বলবিদ্যা। তো রাদারফোর্ড যে চিন্তা করছে যে ইলেকট্রন একটা কণা, সে ঘুরতেছে, সে নেগেটিভ চার্জ ভেতরে পজিটিভ চার্জ, ভালো কথা। তারপরে হইতেছে সে ঘুরতে ঘুরতে বাইরের দিকে যায়, নিউক্লিয়াস তাকে ভেতরের দিকে টানে। বাট এর মধ্যেও যে আরো অনেক কাহিনী আছে, ইলেকট্রন কণা হয় কখনো, ইলেকট্রন তরঙ্গ হয়, ইলেকট্রনের ভরবেগ নির্ণয় গেলে অবস্থান নির্ণয় করা যায় না, স্টোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, অনেক কথা আছে। ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে এইসব কথা নিয়ে রাদারফোর্ড চিন্তাই করেননি। তার জন্য আমরা বলি ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর প্রতিষ্ঠিত। তার মানে কি হয়, আমি একটু সংক্ষেপে রিভিউ করে দেই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে উনি সৌরমণ্ডলের সঙ্গে তুলনা করছে, যেটা করা উচিত হয়নি। ওকে। এরপরে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর প্রতিষ্ঠিত দ্বিতীয় সীমাবদ্ধতা, বর্ণালী সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। বর্ণালী কেন তৈরি হয়, কি কারণে তৈরি হয় সেগুলো সম্পর্কে আইডিয়া নাই। আর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় না। আর এরপরে বলা হয় ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী একটা চার্জ
তার বিপরীত চার্জকে কেন্দ্র করে ঘুরলে একসময় সে শক্তি বিকিরিত করতে 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 কেন্দ্রে পতিত হয়। তাহলে এই পরমাণুর মডেলই তো থাকবে না, তো এটা একটা আনস্টেবল মডেল। আর তোমাদের জন্য একটা নিনজা টেকনিক বলে দিই। ধরো পরীক্ষা আসলো, এখন তোমাদের মধ্যে একটা ব্যাপার আছে না যে অন্তত 5টা বৈশিষ্ট্য না লিখলে বা 5টা সীমাবদ্ধতা না লিখলে একটু দৃষ্টিকটু লাগে, তাই না? এরকম কিন্তু অনেকে আছে, এবং তোমরা অনেকে করো কি, এই 5টা যখন মিলাইতে পারো না তখন এখানে ভন্ডামি করো আর কি। কিরকম? একবার লিখো কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায় না, আর নিচেটা লিখো যে কক্ষপথের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এটা সবার মধ্যেই আছে। পয়েন্ট লিখতে গেলে, ওই ছক লিখতে গেলে, পার্থক্য লিখতে গেলে, তারপরে কেউ পারলে হচ্ছে সৌর মডেলের সঙ্গে তুলনা করা উচিত হয়নি, এটাকে একটা পয়েন্ট বানাবে। তারপরে এটার একটা পয়েন্ট বানাবে, এরপর এটার আবার আরেকটা পয়েন্ট বানাবে, মানে পয়েন্ট বেশি হলে দেখতে সুন্দর লাগে আর কি, ঠিক আছে? এটা অনেকের মধ্যে আছে। তো ধরো আমি তোমাকে এখানে কটা লিখে দিচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা আমি লিখে দিচ্ছি, বাট এক্সাম হলে গিয়ে কোন একটা ভুলে গেছে, তখন কি হবে? তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোজা সাপটা করে বার্নিশ করে ভুল ত্রুটি করে, মানে ভুল ত্রুটি হইতেছে ঠিকঠাক করে বোর মডেল দিছে, বুঝছো? কিন্তু বোর মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে। তাহলে ভাই, যেটা বোর মডেলের সীমাবদ্ধতা সেটা অবশ্যই কার মডেলের সীমাবদ্ধতা বলো? মানে বুঝবো কিনা? রাদারফোর্ড রে পলিশ টলিশ করে বোর দিছে, তাহলে বোরের যেগুলো সীমাবদ্ধতা আমরা পড়বো, মানে আমরা বোর মডেলের সীমাবদ্ধতা আগামী ক্লাসে পড়বো। তাহলে বোরের যত সীমাবদ্ধতা অবশ্যই সেগুলো কার সীমাবদ্ধতা? রাদারফোর্ডেরও সীমাবদ্ধতা। তো এখানে হচ্ছে বোরের যত সীমাবদ্ধতা আছে, দেখো এই যে এরপরে হচ্ছে বোর মডেল। এটা হচ্ছে ইনকেস পরীক্ষায় যদি ভুলে যাও আর কি, ওই 5টা বোর মডেলের যত সীমাবদ্ধতা আছে। এটা হচ্ছে স্মার্টনেস পরীক্ষার হলে, ধরো মনে পড়ছে না 5টা, আর 5টা নিচে লিখলে তো আসলে হচ্ছে দেখতে দৃষ্টিকটু লাগে আর কি, মনে হয় স্যার বোধহয় নাম্বার টাম্বার দিবে না। তাহলে আমরা একটু সংক্ষেপে রিভিউ করে দেই, আমরা কি শিখলাম। আমরা শিখলাম হচ্ছে কিছু প্র্যাকটিস করছি, এগুলো পরের জিনিস। আমরা পরমাণু মডেল প্রথমে শিখলাম থমসন মডেল, প্লাম-পোনিং মডেল, বাট এটা তো কোনো গুরুত্ব বহন করে না। তারপরে আমরা শিখলাম হচ্ছে রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের মডেলে কি হয়? রাদারফোর্ডের মডেল উনি একটা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করছিল। সেইখানে হচ্ছে একটা স্বর্ণের পাত নিচ্ছে, সেই স্বর্ণের পাতের মধ্যে দিয়ে আলফা কণা পাঠাইছে। প্রায় সমস্ত আলফা কণা সরাসরি চলে আসে, খুব অল্প সংখ্যক বেঁকে যায়, আর খুবই রেয়ার কেস বিপরীত দিকে ফেরত আসে। স্বীকার্য কি ছিল? পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, ভালো কথা। সমস্ত ভর খুব অল্প জায়গায় থাকে, সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। নিউক্লিয়াস যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, সমপরিমাণ ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রন গুলো হইতেছে সৌর মডেলের মতো ঘোরাফেরা করে। আর লিমিটেশনস হচ্ছে সৌর মডেলের সঙ্গে তুলনা করাটা উচিত হয়নি, ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর প্রতিষ্ঠিত, বর্ণালী সম্পর্কে আইডিয়া পাওয়া যায় না, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে আইডিয়া নাই। আর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী একটা আধান তার বিপরীত আধানকে কেন্দ্র করে ঘুরলে একসময় সে কেন্দ্রে পতিত হয়, মানে পরমাণুর মডেলটা একেবারে আনস্টেবল মডেল হয়। ওকে, আশা করি এটুকু সবাই বুঝতে পারছে। তো আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। এবং একটু বলে দেই যে এই ক্লাসের পরে হচ্ছে সবাই বইটা পড়ো। যদি কারো কাছে পুরাতন কোনো বই থাকে বইটা পড়বা, শুধু আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টে কি লেখা আছে আর সীমাবদ্ধতা পড়বা। অন্য কোথাও পড়তে যেও না, আগে পিছে কিচ্ছু পড়া দরকার নেই। জাস্ট দেখবা বইয়ের কোথাও হচ্ছে রাদারফোর্ড মডেলটা আছে, সেই মডেলটা বের করবা, আলফা পার্টিকেল পরীক্ষাটা দেখবা। আর এর বাইরে আমি যে শর্তগুলো লিখে দিছি, পয়েন্টগুলো লিখে দিছি, যদি এর বাইরে কোনো পয়েন্ট থাকে খাতায় ছোট্ট করে নোট করবা। সবাইকে বলছিলাম ফাঁকা ফাঁকা করে নোট করতে হবে, কারণ নিজে পড়তে গিয়ে যদি কোনো স্টেটমেন্ট পাই সেটা ওই পাশে সাইড নোট লিখে রাখতে হবে। খাতা তোমার নোট খাতা একটাই হবে, নোট খাতা একাধিক হবে না, ঠিক আছে? এবার আমি কিছুক্ষণ আনমিউট করার সুযোগ করে দিব, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এবং অবশ্যই সবাই কার্টেসি ফলো করবা, চেষ্টা করবা যে হচ্ছে আমার কথা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার মাইকটা যেন মিউট হয়ে যায়, নাহলে বাকিরা হচ্ছে একটু বিরক্ত হবে তোমার জন্য। তুমি অবশ্যই কারো বিরক্তির কারণ হতে চাও না, তাই না? বলো। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা। ভাইয়া, রাদারফোর্ড মডেলে তো কোনো আমরা নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো ঘটনা পাই না, মানে ইলেকট্রনের নিউক্লিয়াসে পতিত হবে এরকম কোনো ঘটনা নাই। না, না, তো না। ম্যাক্সওয়েল এটা কিভাবে পাইছে? ম্যাক্সওয়েল আসলে রাদারফোর্ডের মডেলের উপর ভিত্তি করে কিছু দেয় না, ম্যাক্সওয়েল একটা থিওরি দিছে। সো ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী আমরা লজিক যদি খাটাই তাহলে দেখি রাদারফোর্ডের মডেল আসলে বলে নাই যে ইলেকট্রন গুলো যে ঘুরছে এখানে কোনো অনুমোদিত শক্তি স্তর আছে কিনা। মানে দুইটা কিন্তু আলাদা ঘটনা। ধরো আমি একটা জিনিস বানাইছি,
বানানোর পর একটা এক্সিস্টিং থিওরি আছে, সেই থিওরির সঙ্গে কম্পেয়ার করে দেখলাম যে এই থিওরি অনুযায়ী তো আমার এটা ঠিক নাই। বুঝতে পারছিস সেটা কাহিনী কি হয়েছে? জি ভাইয়া। ওকে, হাবিবুল্লাহ। ভাইয়া, আলফা যে পজিটিভ এটা কি করে বুঝলো? ওই এমনও যে তো হতে পারতো যে আলফা, এমনও তো হতে পারতো যে আলফা নেগেটিভ আর নিউক্লিয়াসও নেগেটিভ, নেগেটিভে নেগেটিভে লেগে চলে আসছে। না, আমরা তো আগে থেকেই জানি যে আলফা কণায় দুইটা প্রোটন আছে দুইটা নিউট্রন আছে, এটা আমরা আগে থেকে জানি না? তাহলে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন, নিউট্রন তো উদ্ভার চার্জ নেই, প্রোটনের পজিটিভ চার্জ, তাহলে আলফা কণা তো অবশ্যই পজিটিভলি চার্জ হবে, বুঝছো? আলফা পজিটিভ এটা কি করে বুঝলো আন্দাজে? আন্দাজে না, আরে চার্জ আবিষ্কার হয়েছে এরও বহুত আগে, মানে পজিটিভ নেগেটিভ চার্জ আবিষ্কার হয়েছে এরও অনেক আগে, বুঝছো? আচ্ছা। যখন থেকে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে তখন থেকেই চার্জ আবিষ্কার হয়ে গেছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, হুম। এত জোরে ভাইয়া ডাকলো কে? ভাইয়া, ওই যে পাতলা সোনার পাতের পুরুত্ব তো কোনো বইয়ে বইয়ে দেওয়া আছে 0.004, হুম। আবার কোথাও দেওয়া আছে 0.4 মানে কোনটা তাহলে লিখবো? বললাম তো এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, সো এটা কলেজে উঠবা, তুমি তোমার ক্লাস টিচারে জিজ্ঞেস করবা, স্যার এক এক বইতে এক এক রকমের আছে, আপনি কোনটা বলেন। এটা কলেজ শুরু হইলে সবাই একটু এটা ঠিক করে নিও। আর এইটা না, এত বইয়ে বইয়েতে কনফিউশন আছে দেখে এটা এহ জগৎ খেলা আমি কখনো দেখি নাই যে রিসেন্টলি পরীক্ষা আসছে। বিশেষ করে এটা এক এক বইতে এক এক রকমের, ইন্টারনেটে তুমি দেখবে এক এক সাইটে গিয়ে এক এক রকমের পুরুত্বটা। কারণ আমার যদি টাইম মেশিন থাকতো আমি কি দেখে আসতাম যে রাদারফোর্ড আসলে কতটা নিয়ে কাজ করছিল। আমরা যেটা জানি বই থেকে জানি, ইন্টারনেট থেকে জানি, বাট ওই সোর্স গুলো তো না এক একটা এক এক রকমের দেওয়া, বুঝছো? ভাইয়া, আমার একটু টপিকের বাইরে প্রশ্ন ছিল, যেমন ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড ক্ষেত্রে আর কি ম্যাথ গুলো কিভাবে প্র্যাকটিস করবো, মানে বইয়ের উদাহরণ, তারপরে অনুশীলনের ম্যাথ করার পরে কি আগে টেস্ট পেপার করবো তারপরে প্রশ্ন ব্যাংক, হ্যাঁ, নাকি মানে অবশ্যই আগে টেস্ট কিভাবে? পেপার তারপরে প্রশ্ন ব্যাংক, কারণ টেস্ট পেপারের এগুলো আগে এগুলো করলে, জি ভাইয়া, এগুলো করলে হয়ে যাবে? আপাতত হয়ে যাবে, সমস্যা নেই। আমার সাথে সাথে আগাও, কেমিস্ট্রি নিয়ে এভাবে আগাইলে বাকিটা তুমি বুঝতে পারবে ফিজিক্স ম্যাথ নিয়ে কেমন আগাইতে হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, হুম। ভাইয়া, আলফা কণার ভর কি 4টা প্রোটন আর 7360টা ইলেকট্রনের ভরের সমান? না, আলফা কণার ভর হচ্ছে দুইটা প্রোটনের ভর আর দুইটা ইলেকট্রনের ভরের যোগফলে যা হয় তাই। সো দুইটা প্রোটনের ভর হচ্ছে 1.0086 এত এমইউ, এটা 2 দিয়ে গুণ করো, আর নিউট্রনের ভরকে 2 দিয়ে গুণ করো, যা আসে অত এমইউ আসে। ভাই, এখানে বইয়ের তো এটা দেওয়া আছে, কি করেছে? না, এরকম তো কিছু দেওয়া থাকার কথা না। আলফা কণার ভর হচ্ছে দুইটা প্রোটনের ভর আর দুইটা নিউট্রনের ভর। যদি বইয়ের বাইরে এখানে অন্য কিছু দেওয়া থাকে তাহলে ভুল। ভাইয়া, দেওয়া আছে তো আলফা কণার ভর ইলেকট্রন কণার ভরের চেয়ে 7000 গুণ বেশি। সেটা ইলেকট্রন কণার ভর থেকে 7000 গুণ বেশি হতে পারে, কিন্তু আমি বলছি আলফা কণার ভর হচ্ছে দুইটা প্রোটনের ভর আর দুইটা নিউট্রনের ভরের যোগফল, সেই ভরটা ইলেকট্রনের ভরে 7000 গুণ বেশি হতে পারে, সেটা ভিন্ন জিনিস। আচ্ছা, এক্সামের ব্যাপারে বিষয়টা এক্সাম হচ্ছে আমরা এই চ্যাপ্টারের উপরে দুইটা এক্সাম নেব। একটা হচ্ছে কোয়ান্টাম পার্ট শেষ হওয়ার পরে, একটা হচ্ছে দ্রব্যতার পরে। তো এক্সাম নিব হচ্ছে একটা টপিক শেষ করার পরে, টপিকটা শেষ হোক, তারপরে তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো যে এক্সাম কিভাবে দিতে হয়। এক্সাম দেওয়ার ব্যাপারটা খুব এমসিকিউ এক্সাম হবে আর কি, তুমি নিজেই টের পাবা। ভাইয়া, স্বীকার্য বলতে ভাইয়া, কি? স্বীকার্য বলতে হচ্ছে বোঝায় স্টেটমেন্ট আর কি, মানে একটা বিষয়ে যে শাশ্বত স্টেটমেন্ট গুলো সেগুলোকে স্বীকার্য বলে, মানে উনি স্বীকার করে নিছিল আর কি। মতবাদ বলা হয়, হ্যাঁ মতবাদ, স্টেটমেন্ট। ভাইয়া, জি ভাইয়া, যুক্ত কি? কার জানি ইন্টারনেটের সমস্যা। জেবা আতিকা বলো। আতকিয়া। স্যার আমার কাছে হাজারি স্যার এবং সঞ্জিত কুমার গুহ দুইটা বইই আছে, আমি কোনটা বই এখন ফলো করব? হাজারি স্যারেরটা ফলো করো আপাতত। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, স্যার। ভাইয়া, ধি ধনাত্মক চার্জ যুক্ত কি? মানে দুই চার্জ আছে, চার্জের মান হচ্ছে 2, আলফা কণাতে দুইটা প্রোটন থাকে না, তার মানে চার্জ কত 2 না, এজন্য এটাকে দ্বিধনাত্মক বলা হয়। দ্বি মানে 2, ধনাত্মক মানে পজিটিভ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। ভাই, আলফা কণাকে তো সোনার পাত বরাবর নিক্ষেপ করা হয়, তো আলফা কণা তো যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল থেকে বের করা হয়, তো এখানে আসলে কোনো এক্সাক্ট মৌলের নাম কি আছে? সম্ভবত রেডিয়াম থেকে উনি করছিলেন।
রেডিয়াম, বাট একটু গুগল করে দেখো তো যে কই থেকে। আমরা তো আসলে ওইটা নিয়ে ডিল করি না যে আলফা কণা সে কই থেকে তৈরি করছিল, কারণ ওটা আমাদের সেন্টার অফ অ্যাটেনশনের বাইরে। বাট খুব সম্ভবত রেডিয়াম থেকে করছিল, যতদূর মনে পড়ে আর কি। মানে ভাইয়া উনি এটা কিভাবে করছিল? আলফা কণাকে কোনোভাবে মানে হিট দিছিল, মানে ওই যে মৌলটাকে কোনোভাবে হিট দেওয়ার কারণে আলফা কণা ওখান থেকে বের। তেজস্ক্রিয় পরমাণু থেকে স্পন্টিনিয়াসলি বিভিন্ন কণা বের হয়। সো উনি এমন একটা কণা সিলেক্ট করছিল, একটা তেজস্ক্রিয় পরমাণু সিলেক্ট করছিল যেখান থেকে স্পন্টিনিয়াসলি আলফা কণা বের হয়। তেজস্ক্রিয়তা একটা আচ্ছা ভাই। spontaneous ঘটনা, স্বতঃস্ফূর্ত ভাইয়া ঘটনা। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। পরমাণু পরিচয় বহন করে কে ভাইয়া এটা? প্রোটন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী ইলেকট্রন তো নিউক্লিয়াসে পতিত হয়, এটা কি প্রকৃতিতে এটা কি ঘটে? না ঘটে না, এই ঘটনা ঘটে না, কারণ হচ্ছে পরমাণুতে ঘটে না, বাট কেন ঘটে না সেটা না রাদারফোর্ড মেনশন করে নাই, বুঝছো? এটা তাহলে মেনশন ভাইয়া কোনো একটা ভুল জিনিস দিয়ে একটা আরেকটাকে ভুল প্রমাণিত করা কি মানে যুক্তিসঙ্গত কিনা? না 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 তুমি পরমাণুতে এটা হয় না, তবে নর্মালি দেখো যদি কোনো স্পেশাল শর্ত না থাকে, একটা চার্জ অন্য চার্জকে কেন্দ্র করে ঘুরলে একসময় সে কেন্দ্রে পতিত হবেই। কিন্তু পরমাণুর ক্ষেত্রে শুধু যে ঘুরে তা না, ঘোরার মধ্যে শর্ত আছে। একটা ইলেকট্রন যখন ঘুরে তখন প্রতিটা ইলেকট্রনের জন্য যে শক্তি স্তর থাকে সেই শক্তি স্তর অনুমোদিত থাকে, বুঝছো? এই জন্য সে ভেতরে আসে না। এটা আমরা আগামী ক্লাস বললে তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবা। জি ভাই, ভাইয়া ধন্যবাদ। হুম। ভাইয়া আলফা কণার কি নির্দিষ্ট গতি আছে? আলফা কণার অবশ্যই নির্দিষ্ট গতি আছে, সম্ভবত আলোর বেগের কাছাকাছি কোনো একটা বেগে সে চলে আর কি। ভাই হাজারি স্যারের বইতে দেওয়া 1.0 into 10⁻7 মিটার পার সেকেন্ড, ওই যে 2.5 into 10⁻7 মিটার পার সেকেন্ড। তাহলে আলোর বেগের কাছাকাছি, আলোর বেগ হচ্ছে 3 into 10⁻7, এটা হচ্ছে 2.5 into 10⁻7, কাছাকাছি। আলফা কণাই কেন নিল পরীক্ষায়? এটা তো বলতে পারবো না আলফা কণাই কেন নিল। হয়তোবা এর আগেও তো অনেক কিছু নিয়ে ট্রাই করছে, বাট সেগুলো তো সাকসেসফুল হয়নি, তার জন্য তো আমরা সেগুলো এখন জানি না। হতে পারে আর কি, ধারণা করছি। ফাইনালি যেটা রশ্মি না কণা? বুঝি নাই। গামা রশ্মি না কণা? ভাইয়া গামা কি রশ্মি নাকি গামা হচ্ছে কণা? রশ্মি, গামা হচ্ছে রশ্মি, আলফা হচ্ছে কণা। বিটাও কণা, কণার ভর আছে, রশ্মির ভর নেই। ভাইয়া আচ্ছা জিঙ্ক ভাইয়া, সালফেটে প্রতিপ্রভা কেন তৈরি হয়? এটা আমরা পরে দেখবো, এটা সেটা তখন জিজ্ঞেস করছিল। ইভেন প্রতিপ্রভা না, এটা অনুপ্রভা হবে। প্রতিপ্রভা লেখা থাকলে বইয়ে ভুল আছে। তো প্রতিপ্রভা অনুপ্রভা ভাইয়া সাথে। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ অনন্যা বলো। আমাদের হচ্ছে 26 তারিখ থেকে অ্যাপ্লাই ডেট শুরু, তো বাসার কাছাকাছি কলেজ চুজ করা উচিত? অবশ্যই, মানে ধরো মানে সত্যি কথা বলতে কি, এটা নিয়ে তো মানে বাংলাদেশে জাস্ট 2-3টা কলেজ আছে যে কলেজগুলো হচ্ছে দূরে গিয়েও পড়লে অর্থিত। এর বাইরের কোনো কলেজ নাই, যতই ভালো মনে হোক না কেন। ওই দিনে রাস্তায় 2-3 ঘন্টা সময় নষ্ট করে সেখানে যাওয়ার কোনো মানেই হয় না, জিনিসটা অর্থিত না। তো অবশ্যই বাসার কাছাকাছি কলেজে পড়বো, অবশ্যই। ওকে ভাইয়া, শুক্রিয়া। ভাইয়া ভাইয়া সেই দুই আমি তিনটার নামও কি শুনতে পারি? নটরডেম কলেজ মানে সেই একটা, মেয়েদের জন্য হলি ক্রস আর কলেজ, আর হচ্ছে ভিকারুননিসা। বাট বাকি যে কলেজগুলো আছে মানে দিন শেষে দেখবা যে তোমাদের অনেক বন্ধুরা আছে যারা অফলাইনে দৌড়াদৌড়ি করছে। এখন দেখবা তোমার অনেক বন্ধুরা আছে যারা মনে করছে বাসায় টিচার রাখবে, বাসার পাশে স্যারের ব্যাচে যাবে। আমি তোমাকে আজকে লিখে দিচ্ছি, 6 মাস পরে মিলাই নিও। তোমার ওই বন্ধুটা অনুশোচনা করে ওই 6 মাস পরে সে আবার হচ্ছে অনলাইনে চলে আসবে। দেখো আমার সাথে মিলাই নিও, অনলাইনে আসবে হচ্ছে ভাইয়া এই আলাদা ভাইয়াদের কাছে পড়বে, না হয় হচ্ছে শিক্ষক। হ্যাঁ আলফা কণা বৈশিষ্ট্য কি? ওর নেটওয়ার্কে বোধহয় ইস্যু আছে, কথা শোনা যায় না। ভাইয়া ভাইয়া আমি রেসিডেন্সিয়াল গ্রামে কলেজ থাকি, কেন আমার এই ভাইয়া? গ্রামের আশেপাশে তো ভালো কলেজ না, সেক্ষেত্রে আমি কি করব? ভালো কলেজ মানে হতেছে মেইনলি একটা কলেজে পড়লেই হয়, কারণ দিন শেষে সবাই এখন আসলে অনলাইনে পড়াশোনা করে, আর অনলাইন আসার পরে তো আসলে জিনিসটা ইজি হয়ে গেছে। এই যে ঢাকার স্টুডেন্ট আমার কাছে পড়ছে, তোমরা যারা গ্রামের আছো তারা আমার কাছে পড়ছো। তো যদি ঢাকায় আসতে চাও বা জেলা শহরে যেতে চাও সেটা যেতে পারো, সমস্যা নাই। বাট জিনিসটা ম্যান্ডেটরি না আর কি। মানে ধরো সবকিছু হচ্ছে বিসর্জন দিয়ে সব স্যাক্রিফাইস করে আমাকে জেলা শহরে বিভাগীয় শহরে যেতে হবে এমন কোনো ইস্যু নাই। ভাইয়া রেসিডেন্সিয়াল মডেল কলেজটা কেমন ভাই? ওখানে কি পড়া ঠিক হবে মানে নটরডেমের পরে? হ্যাঁ রেসিডেন্সিয়াল খুবই ভালো কলেজ, বাট যদিও স্কুল লেভেলের জন্য অনেক জোস, অনেক বড় বড় মাঠ আছে। ভাইয়া সরকারি কলেজ ভালো হবে না বেসরকারি কলেজ ভালো হবে? আহ সরকারি কলেজে খরচ কম আর কি,
সবই ভালো, মানে পড়াশোনাটা ভাই বিশ্বাস করো নিজের কাছে। তুমি যেখানেই পড়ো না কেন, নিজে যদি ঠিকঠাক মতো না পড়ো তাহলে কোনো লাভ নাই। আর যেখানেই পড়ো না কেন, নিজে ঠিক মতো পড়লে, যত সো কল্ড কম নামি দামি কলেজ যেখানেই পড়ো না কেন, পড়াশোনা সব নিজের হাতে। ভাইয়া কলেজে কি আমাদের রেগুলার ক্লাস করতে হবে? না, সব কলেজে রেগুলার ক্লাস করতে হয় না, কিছু কিছু কলেজে রেগুলার ক্লাস করতে হয়। জি ভাইয়া, যদি মনে করেন বাই চান্স ক্রমে হোলি ক্রসে না হয়, তাহলে কি আমরা ভিকারুননিসা চুজ করতে পারি? হ্যাঁ অবশ্যই, ভিকারুননিসা খুব ভালো কলেজ। কিন্তু ওই যে ভাইয়া দিন শেষে আলফা আসলে এই ভিকারুননিসা, হলি ক্রস ম্যাটার করে না, ম্যাটার করে তোমার পড়াশোনা। তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো তাইলেই হইতেছে। সে যেখানেই পড়ো না কেন, তুমি যেখানেই পড়ো না কেন, পড়াশোনা নিজের কাছে। এবং এটা শুধু বলার জন্য বলছি না, মিন করেই বলছি যে পড়াশোনা নিজের কাছে। ভাইয়া আলফা কণা বৈশিষ্ট্য কি? আলফা কণা ধনাত্মক চার্জযুক্তের এই বৈশিষ্ট্য। ভাইয়া পরমাণুতে বর্ণালী কখন পাওয়া যায়? পরমাণুতে বর্ণালী পাওয়া যায় ইলেকট্রন যখন শক্তি শোষণ করে উপরে ওঠে বা নিচে নামে, তখন বর্ণালী পাওয়া যায়। সব পরমাণুতে সব পরমাণুতে কি বর্ণালী সৃষ্টি হয়? না, সবার ক্ষেত্রে পাওয়া যায় না, কিছু শর্ত আছে। হাইড্রোজেনে কি হয়? হ্যাঁ হয়, হাইড্রোজেনে হয়। আলফা কণার উৎস কোথায় ভাইয়া? ওই যে রেডিয়াম বা ইউরেনিয়াম থেকে আসে। এই একজনে যখন প্রশ্ন করবো বাকিরা একটু শুনবো, কারণ এমনও হইতে পারে তার প্রশ্নে তোমার আনসার পেয়ে যাবা। রেডিয়াম থেকে খুব সম্ভবত আলফা কণা উনি আনেন। ভাইয়া বায়োলজির জন্য একটা স্যার প্লিজ। এটা আসলে কি এখনো কোনো আলাদা টিচার বোধহয় আলাদা করে শুরু করেনি। আমি একটু খোঁজ খবর নেই, আমার মাথায় আছে, আগে গত ক্লাসে সবাই বলছো তো, আমি একটু দেখি। তবে কেউ যদি আলাদা করে টিচারের কাছে না পড়ে হোলিস্টিক ভাবে একাডেমিক পড়তে চাও, তাহলে শিখো বেস্ট হবে, কারণ ওখানে আমি আছি। তো আমি দায়িত্ব নিয়ে কি হয় ভেতরে কি হচ্ছে তোমাদের জন্য কি বানানো হচ্ছে সেগুলো আমি জানি। তো শিখতে পড়তে পারো, চোখ বন্ধ করে ভর্তি হতে পারো, দায়িত্ব আমি নিচ্ছি। এবং আচ্ছা ভাইয়া। আর তাছাড়া কারো প্রেফারেন্স পছন্দের টিচার থাকতেই পারে, সেক্ষেত্রে তুমি সেই পছন্দের টিচার ভর্তি হও। বাট আলাদা করে আমার মতো এরকম আলাদা করে পড়া এরকম কেউ এখনো আমি খোঁজ খবর নিয়েছি, ম্যাথ বলি ফিজিক্স বলি খুব একটা এখনো শুরু করেনি, আমি একটু আগেই শুরু করছি। But জি ভাইয়া। এটা আমি তোমাদেরকে জানাই দেবো না, প্যারা নিবো না, মানে তোমাদেরকে ভাইয়া আগে দিব। তো অবশ্যই আমাকে একটু দেখে শুনে নিতে হবে সে কেমন পড়ায়, তার প্রফেশনালিজম আছে কিনা দেখে নিতে হবে না। ভাইয়া 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 আগের দিন মাসুর ভাই ক্লাসে একটু বলেন তো কি সিকার যে 3 নাম্বার পয়েন্টটা। শিকারির 3 নাম্বার পয়েন্ট 1 2 3 নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। হ্যাঁ, এটা কিভাবে বুঝছেন যে নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জ ও যুক্ত? আলফা কণা তো পজিটিভ চার্জ, তাহলে সে যেহেতু ধাক্কা খেয়ে ফেরত আসছে, তাহলে যার সঙ্গে ধাক্কা খাইছে সেও পজিটিভ হবে, পজিটিভ না হলে তো ফেরত আসতো না, আটকে থাকতো। বুঝছো? বুঝছি। ভাইয়া কোন কোন পরমাণু ভাইয়া বর্ণালী দেয় সেগুলো কিভাবে বুঝবো? সব পরমাণুই বর্ণালী দেয়। একটু বর্ণালী নিয়ে না আমাদের তোমাদেরকে দাঁড়াও স্লাইডটা দেখাই, ডিলিট করে ফেলছি। বর্ণালী নিয়ে না অনেক পড়াশোনা আছে, অনেক অনেক অনেক। জি ভাইয়া, আমার কোশ্চেন একটা আছে যে আমার মানে বাসা একেবারে গ্রাম পর্যায়ে, আশেপাশে কোনো কলেজ নাই বললে চলা যায়, আমাকে শহরে গিয়ে হোস্টেলে থাকাই লাগবে। সেক্ষেত্রে আমি কি মানে ক্যান্টের কলেজগুলো চুজ করব নাকি গভর্নমেন্ট চুজ করব? গভর্নমেন্ট চুজ করো। ভাইয়া কালকের ক্লাসটা মানে টপিকটা কি হবে একটু বলবেন? বোর্ড মডেল, কালকে বোর্ড মডেল নিয়ে পড়াশোনা করানো হবে। ভাইয়া আগের ভাইয়া দিন মাসুর ক্লাসে ভাই কোনো ওই ইলেকট্রনের নিচে -1 দিছিলেন, মানে পরমাণুর ক্ষেত্রে যেখানে প্রোটন সংখ্যাটা লিখি ওখানে -1 দ্বারা কি বোঝানো হয়েছে? ও আচ্ছা, পরমাণুর উপর নিচে যে সিম্বল আর প্রোটন ইলেকট্রন নিউট্রনের উপর নিচে সিম্বল সেম না। যখন আমি প্রোটন নিউট্রন ইলেকট্রনের উপর নিচে সিম্বল দিব, তখন নিচেরটা বোঝাই হইতেছে তার আপেক্ষিক চার্জ। যেমন ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে -1 আর উপরে বোঝায় ভর, আপেক্ষিক ভর হচ্ছে 0। পরমাণুর সঙ্গে কম্পেয়ার করতে যেও না। পরমাণুর তো নিচে থাকে এক জিনিস, উপরে থাকে ভর। কিন্তু ওই প্রোটন ইলেকট্রন নিউট্রন ওদের নিচে থাকে চার্জ, উপরে থাকে ভর। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে ভাইয়া। সো আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আর ভাইয়া ভর্তি হতে গিয়ে লাস্ট কোয়েশ্চেন ভাইয়া। হ্যাঁ সেটা। ভাইয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আর ঢাকা কলেজের মধ্যে আপনি কোনটা চুজ করতেন? তোমার বাসা মুগ্ধা, তোমার বাসা থেকে ঢাকা কলেজ কাছে, অবশ্যই তুমি ঢাকা কলেজ চুজ করবা। ভালো মন্দ বলে ব্যাপার না, কাছে ঢাকা কলেজ। জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। জি তো ভাইয়া
ভাইয়া রাদারফোর্ডের মডেলটা আসলে সৌরজগতের সাথে কেন তুলনা করা হয়েছে? ভুল তুলনা উনি করছে, ওনার কাছে মনে হয়েছে সৌরজগতের মতো হইতে পারে, বাট এটা তো ঠিক না। উনি করছে, ওনার কাছে মনে হয়েছে, ঠিক না তো এটা। ওনার কাছে মনে হয়েছে সৌরজগতে যেরকম একজন মাঝে থাকে বাকিরা পাশে থাকে, পরমাণুতেও হয়তো একজন মাঝে থাকে বাকিরা পাশে থাকে। সামনে একটা মডেল পাইছে, বলে দিচ্ছে আর কি, হয়তো বা। বাট এটা তো একদিনে আসে নাই, অনেক হিসাব নিকাশ করে এগুলো আসছে। ওকে, ঠিক আছে, নাইস সেশন ছিল। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, পড়াশোনা ভাইয়া এই করো। ত্রুটিগুলো কে শনাক্ত করছে? কি? ত্রুটিগুলো কে শনাক্ত করছে, মানে আমরা যেগুলো বলতেছি ও, সীমাবদ্ধতা। এই ত্রুটিগুলো তো আসলে হচ্ছে এমন না যে উনি করার 1 মাস পরেই ত্রুটিগুলো শনাক্ত হয়েছে। ত্রুটিগুলো তো হচ্ছে ধরো এখন পর্যন্ত সায়েন্স যে পর্যন্ত অ্যাডভান্সড হয়েছে, সেই অ্যাডভান্স সায়েন্সের সাপেক্ষে হচ্ছে এগুলো বলা হয়েছে। তো একজনে করে নাই, ধরো একজন ওটা তৈরি মানে দেখছে, একজনের কাছে ওটা তৈরি হয়েছে, আরেকজনের কাছে এটা তৈরি হয়েছে। আরেকটা কথা, ডিসকাশন গ্রুপে হচ্ছে সবাই একটু রেলেভেন্ট কথাবার্তা বলবা, প্রাসঙ্গিক কথাবার্তা। কোনো প্ল্যাটফর্ম সম্পর্কে বদনাম বা অতিরিক্ত সুনাম, তারপরে হচ্ছে এগুলো তো অবশ্যই করা যাবে না। তারপরে হচ্ছে কাউকে আঘাত করে কথা বলা, কাউকে কি বলে এই টাইপের কথাও বলা যাবে না। আমি কিন্তু চেক করব। এবং তোমাদের সিনিয়র ব্যাচের একজনকে হচ্ছে আমার অ্যাডমিন ব্যান করে দিয়েছিল, কি জানি হচ্ছে কাউকে একটা গালি না কি জানি দিছে। তো কথা হচ্ছে তুমি টাকা দিয়ে ভর্তি হও আর তুমি যা দিয়ে ভর্তি হও না কেন, তুমি যদি ম্যানার্স না জানো তাহলে তুমি হচ্ছে গ্রুপ থেকে তোমাকে ব্যান করে দেওয়া হবে। এর আগে থেকে বলে রাখলাম। তো চেষ্টা করবা যতটুকু সম্ভব পোলাইট থাকার জন্য, কারণ পড়াশোনা বইয়ে যা থাকে তার থেকে বাইরে অনেক কিছু শিখতে হয়। আমরা আশা করি আমরা এখন শিক্ষিত হচ্ছি, বড় হচ্ছি, ম্যাচিউর হচ্ছি, এটুকু আমরা ধরে রাখবো। আর যাদের হচ্ছে ওইগুলো খাজুরি আলাপ মনে হয়, তারা একটু মিউট করে রাখো। তুমি তো জানো ক্লাস টাইম কখন, তাই না? শনিবার সোমবার 7:50 পর থেকে গ্রুপে আসলেই তো হয়। কারণ আমি হচ্ছে ক্লাস টাইমের ঠিক 5 মিনিট আগে লিঙ্ক দেবো। এটা পৃথিবীর সব ডিসকাশন গ্রুপেই হয়। অল্প কিছু মানুষ খাজুর আলাপ করবে, বাকিরা বিরক্ত হবে, এটা দুনিয়ার। তোমরা তো 2 দিনের বাচ্চা, আমি তো এরকম হাজার হাজার গ্রুপে অ্যাড আছি বা ছিলাম। দুনিয়ার সমস্ত ডিসকাশন গ্রুপেই হতেছে অপ্রাসঙ্গিক কথা বেশি হবে, এবং দেখবে 4-5 জনই বলে, খালি খালি 4-5 জনই বলে। এই জন্য পৃথিবীর 99% জি ডিসকাশন গ্রুপ ভাইয়া, তো তোমার যখন দরকার ভাইয়া হচ্ছে আমাদের রাত 7:50 বা 55-তে চলে আসো। হ্যাঁ, ভাইয়া বইয়ের কোন কোন অংশ পড়বো আজকে? ওই যে বলে দিলাম রাদারফোর্ড মডেল আর মডেলের সীমাবদ্ধতা, এইটুকুই, আর কিছু না। আচ্ছা ভাইয়া, টেস্ট পেপারটা কি খুব আর্জেন্ট না এখনই না না, এখন ইয়ে এখন করতে হবে? মানে এখন দরকার আমি বলে দিব। ভাই আমি তো বই কিনি নাই, তাহলে কি করব? একটা পুরাতন বই আপাতত ম্যানেজ করো, কাজিন টাজিন যেমনি হোক, বড় ভাইয়া আপু যেমনি হোক, একটা পুরাতন বই ম্যানেজ করো আপাতত। নতুন বই ভাইয়া বের আমার হলে নতুন বই কেন। আমার নিজের ভাইয়ের বই আছে, ওইটা মনে হয় 19 সালের বই। 19টা একটু বেশি পুরাতন হয়ে যায়, বাট চলবে, সমস্যা নেই, আপাতত পড়তে থাকো। জি ভাইয়া, আমারটা তো 19। চলবে চলবে, সমস্যা নেই। 22 সালের বইতে কি চলবে? আরে চলবে রে বাবা, একটা হইলেই হয়েছে। 19 সালেটা যদি চলে, 22 তো দৌড়াবে, তাই না? পরে নতুন একটা বই কিনে নিও, প্যারা নিও না সবাই। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে।